দশা অন্তর্দশার ক্লাসটা তো গত সপ্তাহে শুরু হয়েছিল। আমরা কি এটাকে শেষ দিয়ে দেব? তাহলে দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা আমরা টোটালটা কমপ্লিট করে দেব। প্রাণদশা সূক্ষ্মদশা আপনারা কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে বিচার করবেন না। এটা শুধুমাত্র নিজেদের ক্ষেত্রে বিচার করবেন। আজকে আপনার কি ঘটবে, কালকে কি ঘটবে, পরশু কি ঘটবে। আমরা অনেক সময় অনেকে ইয়ে করেন না, যে যে ওই জ্যোতিষী হচ্ছে সে সমস্যা পড়ে গেল, সে কেন নিজেরটা নিজে বুঝতে পারলো না। তো ও প্রাণদোষ সুখদোষ বিচারে আপনি হচ্ছে বুঝতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, প্রত্যন্ত দশা যখন বিচার হবে, অন্তর্দশা যখন বিচার হবে, যেমন আপনি আমরা যে লেভেলে এখন পৌঁছেছি, মানে আমাদের ডিপ্লোমা কমপ্লিট করার পরে আমরা হচ্ছে এজ এ অ্যাস্ট্রোলজার হিসেবে আরেকজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে যখন কথা বলবো, ঠিক আছে, আপনি যখন বাইরে যাবেন কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যখন আপনি কথা বলবেন, তখন তিনি তো আপনাকে হচ্ছে এত কিছু ডিটেলস আপনাকে বলবে না। আপনার জন্ম তারিখ এই সেই, আপনি সব জায়গায় যদি জন্ম তারিখ চান আর হচ্ছে জন্ম সময় চান, তাহলে আপনার হচ্ছে কিসের অ্যাস্ট্রোলজার? এটা বেসিক লেভেলের কাজ। কেউ আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার কোন চরণে জন্ম, আপনি বললেন যে আমার হচ্ছে তৃতীয় চরণে জন্ম। তখন ধনিষ্ঠ নক্ষত্রে আপনার জন্ম, তৃতীয় চরণে জন্ম, ওই তৃতীয় চরণে জন্মের উপরে ভিত্তি করে হচ্ছে উনি বলে দিল আপনি কি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেন। এখন আপনি যদি এরকম কিছু বলতে না পারেন, তাইলে তো আপনি হচ্ছে নিজের কাছে নিজে একটু মানে কেমন একটা ফিল হবে না? তো আপনি হচ্ছে দশা অন্তর্দশা, এই জায়গাটা হচ্ছে এরকমই একটা ব্যাপার। আপনি জিজ্ঞেস করলেন যে আপনার অন্তর্দশায় কি চলছে। ধরেন সুদীপ্ত শাহ জিজ্ঞেস করলো সুকান্ত কুমার শাহকে, সরকারকে, যে সুকান্ত দা আপনার অন্তর্দশা কি চলছে। এখন উনি বললো যে আমার তো হচ্ছে বুধের অন্তর্দশা চলছে। আপনার লগ্ন কি? যে লগ্ন হচ্ছে ধনু লগ্ন। তো ধনু লগ্নে বুধের অন্তর্দশা চলছে। বুধ কোন গ্রহ, মানে কোন ভাবে আছে? যে বুধ মেষ রাশিতে আছে। জাস্ট এইটুকুর উপরে যদি একটা প্রেডিকশন করতে পারবেন এবং ভালোভাবে প্রেডিকশন করতে পারেন, তাহলে আপনার মন শান্তি পাবে। ঠিক আছে? তো এই ধরনের কিছু শর্টকাট মানে থিওরি আপনাকে জানতে হবে এখন। আর হচ্ছে আপনারা এখন যে লেভেলে এসেছেন, আপনারা আহ, কিছু বই আপনাদেরকে কিনতে হবে। যেমন ডক্টর বিপি গোয়েল আমাদের ভারতবর্ষের হচ্ছে একজন আহ, বিখ্যাত জ্যোতিষী। যদিও ওনার সব বই হচ্ছে ইংলিশে লেখা। তো এখানে আপনারা যারা আছেন সবাই ইংরেজি বুঝেন, আমি ইংরেজি কম বুঝি। তবে যারা কম বুঝবেন তারাও পড়তে পারেন, কারণ হচ্ছে এখন ওই স্ন্যাপ ছবি তুলে আপনি চ্যাট জিপিটি দিয়ে দিবেন আর বাংলা করে দেবে। আর ডিকোড করাটা তো হচ্ছে আপনি লেখাপড়া কতটুকু জানেন, আপনি মেধাবী স্টুডেন্ট ছিলেন না ভালো খারাপ স্টুডেন্ট ছিলেন, এটার উপরে নির্ভর করে না। ডিকোড করা হচ্ছে কোন বিষয়ে আপনার হচ্ছে ন্যাচারালি দক্ষতা আছে, জন্মগতভাবে আপনার হচ্ছে অধিকার আছে, সেটার উপর নির্ভর করবে আপনি হচ্ছে কতটুকু ডিকোড করতে পারবেন, না এটা তাৎপর্য কতটুকু বুঝবেন না তাৎপর্য কতটুকু বুঝবেন না। ঠিক আছে? আর ইংরেজি থেকে বাংলা করার যে বিষয়, যারা আপনারা এখানে প্রত্যেকে হচ্ছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা মানুষ আছেন, আপনারা বুঝবেন। ঠিক আছে, অন্তত সরল বাংলাটা বুঝে যাবেন। তো আপনারা হচ্ছে বিপি গোয়েলের একটা বই আছে, ডিভিশনাল চার্ট প্রেডিকশন এবং হচ্ছে দশা প্রেডিকশন। ঠিক আছে, এই বইটা আপনারা কিনে নিতে পারেন। আর হচ্ছে বাবার্ত রত্নাকরের একটা বই পড়বেন। বাবার্ত রত্নাকরের বইয়ে বাবত বাবম যে সূত্র আছে, ধরেন শনির পঞ্চমে থাকলে কি হবে, রবির দ্বিতীয় থাকলে কি হবে, ঠিক আছে, শুক্রের একাদশে থাকলে কি হবে, এই যে প্রত্যেকটা গ্রহকে লগ্ন ধরে যে বিচার, এই গ্রহকে লগ্ন ধরে বিচার, বাপকে লগ্ন ধরে বিচার, এই বিচারগুলা বাবার্ত রত্নাকর গ্রন্থ পড়লে আপনারা অনেকটাই জানতে পারবেন। সেক্ষেত্রে আপনারা হচ্ছে ব্যক্তি জীবনে এটা প্রয়োগের মাধ্যমে নিজের স্কিলটাকে আরো বেশি ডেভেলপ করে নিতে পারবেন। তো প্রথমে হচ্ছে মহাদশা বিচার লিখতে গিয়ে আপনারা হচ্ছে সূত্রগুলো লিখে নিন। মহাদশার বিচারের ক্ষেত্রে হচ্ছে মহাদশা কখনোই হচ্ছে এককভাবে ফলদাতা হয় না। মহাদশা কখনো এককভাবে ফলদাতা হয় না। মহাদশা বিচারে অন্তর্দশা সহিত গ্রহ সন্নিবেশ করে ফল প্রকাশ করিতে হয়। মহাদশা বিচারে অন্তর্দশা সহিত গ্রহ সন্নিবেশ করে ফল
প্রকাশ বা প্রেডিকশন করতে হয়। অন্তর্দশা গ্রহটি যে ভাবে অবস্থান করে সেই ভাবের ফল প্রদান বেশি করে বা সেই ভাবটিকে অ্যাক্টিভ করে তোলে। স্যার একটু আসতে অন্তর্দশার বলবেন প্লিজ। গ্রহটি অন্তর্দশার গ্রহটি যে ভাবে অবস্থান করে সেই ভাবের ফল প্রদানে সমর্থ হয়, অবলিক দিয়ে লিখুন, সেই ভাবটিকে অ্যাক্টিভ করে তোলে। অন্তর্দশা গ্রহটি যেভাবে অবস্থান করে সেই ভাবের ফল প্রদানে সমর্থ হয় বা সেই ভাবের ফল প্রদান করে থাকে, অবলিক দিয়ে লিখুন, সেই ভাবটিকে অ্যাক্টিভ করে তোলে। ধরেন কারো হচ্ছে চতুর্থ পতির অন্তর্দশা চলছে, তার মানে তার চতুর্থ ভাব অ্যাক্টিভ আছে। এবার আপনি বিচার করতে গিয়ে যে বিশেষটা আপনার কাছে প্রাধান্য দিতে হবে সব সময়, সেটা হচ্ছে স্থান কাল পাত্র। আপনি কোন জায়গায়, ব্যক্তি কোন জায়গায় বিলং করে, আপনি কোন জায়গায় বিলং করছেন, আর আপনার হচ্ছে সময়টা কেমন চলছে, আর পাত্রকে, যে যে আপনার কাছে কোয়েশনটা করছে বা যে আপনার কাছ থেকে প্রেডিকশনটা নেবে সেই পাত্রটাকে, ঠিক আছে, এটার উপরে ভিত্তি করে আপনার প্রেডিকশন করবেন। ধরেন আপনার পাত্র বয়স হচ্ছে 42, এখন আপনি যদি বলেন যে না আপনি হচ্ছে ইয়ে হবেন, এবার প্রাইমারি শিক্ষায় আপনি হচ্ছে ইয়ে পাবেন, স্কলারশিপ পাবেন, তো 42 বছরের লোক তো প্রাইমারি শিক্ষায় স্কলারশিপ দেবে না। তাই পাত্রটাকে দেখে আপনার তার বয়সটা আন্দাজ করতে হবে যে তার বয়সটা এত হতে পারে, তাহলে ওই লেভেলের তার চতুর্থ ভাব অ্যাক্টিভ হয়েছে। চতুর্থ ভাব অ্যাক্টিভ হইলে, চতুর্থ ধরেন তার চতুর্থ ভাব অ্যাক্টিভ, চতুর্থ ভাব আমরা বাড়ি বিচার করি। এবার তার বয়স যদি 40 হয়, আপনি বলতে পারেন যে আপনার বাড়ি হওয়ার সম্ভাবনা আছে, বাড়ি ক্রয় করার সম্ভাবনা আছে, ঠিক আছে, আপনার হচ্ছে পরিবার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। পরিবার বৃদ্ধি মানে ভাই বিয়ে করলো, বোন বিয়ে হলো, পরিবার বৃদ্ধি হলো, আত্মীয়তা বৃদ্ধি হলো, আপনার পরিবারের নতুন কোনো সদস্যের আগমন ঘটলো, মানে নিউ বেবি আসলো, এটাও পরিবার বৃদ্ধি হলো। চতুর্থ ভাবে অ্যাক্টিভ, চতুর্থ ভাবে অ্যাক্টিভে আরো যা যা হতে পারে, বন্ধু মিত্র বাড়তে পারে, ঠিক আছে। এবার হচ্ছে শুধু তো পজিটিভ হবে সেরকম না, এক গ্রহ যদি নেগেটিভ হয়, লগ্নের নেগেটিভ হয়, তাহলে বন্ধুর সাথে আপনার শত্রুতা হতে পারে। চতুর্থ ভাব মিত্র ভাব, মিত্রের সঙ্গে আপনার শত্রুতা হতে পারে, ঠিক আছে। লগ্নের শুভাশুভটাকে সবসময় ব্রেনে রাখবেন, রেখে ভাবের শুভাশুভ, ভাবের সাথে গ্রহের মিত্রতা আছে কিনা। ধরেন আপনি শনি বসে আছে আপনার কি বলে ইয়ে কি বলে রবি গৃহে, তো রবি গৃহে বসে তো সে শুভ ফল দিতে পারবে না, এই বিষয়টাকে বিবেচনা নিতে হবে। তাহলে অন্তর্দশার রেজাল্টটা কিভাবে হয় বা কিভাবে বিচার করতে হয় মোটামুটি একটা ধারণা পেলেন, ঠিক আছে। এবার হচ্ছে প্রত্যন্তর দশা। বাবারে অনুপ করে একটু ই করে দিয়ে হিমাংশু যাতে দাস তো ধরাতে পারিনি মিউট করুন। ও যে প্রত্যন্ত দশার গ্রহটি যে ভাবে অবস্থান করে তার সপ্তম ভাবের ফল প্রদান করতে সমর্থ হয়। প্রত্যন্ত দশায় আমরা যে গ্রহটা পাবো সেটা যে ভাবে অবস্থান করে তার সপ্তম ভাবের ফল প্রদানে সমর্থ হয়। কি লিখতে হবে? প্রত্যন্ত দশা প্রত্যন্ত দশার গ্রহটি যে ভাবে অবস্থান করে তার সপ্তম ভাবের ফল প্রদান করতে সমর্থ হয়, মানে যেখানে বসে আছে তার বিপরীত জায়গার ফল দেবে। ধরেন কারো শনি আছে প্রত্যন্ত দশা চলে, শনি বসে আছে তার দ্বিতীয় ভাবে, কিন্তু ফল দিবে অষ্টম ভাবে। তাহলে আপনাকে হচ্ছে তাকে যে ওই অন্তর্দশা যা নির্দেশ করছে, অন্তর্দশা চতুর্থ ভাবে ছিল, তাহলে অন্তর্দশা চতুর্থ ভাবে কি নির্দেশ করছে? চতুর্থ ভাবে নির্দেশ করতেছে আপনার হচ্ছে তার বাড়ি, কিন্তু গ্রহ যদি নেগেটিভ হয় তাহলে ওইখানে প্রত্যন্ত দশায় অষ্টম ভাব নির্দেশ করতেছে, তাহলে বাড়ি কি থাক মানে করবে না বাড়ি হারাবে? হারাবে স্যার। আমাদের গুরুজি প্রায় একটা প্রশ্ন বলে যে মানে সে বাড়ি তো আপনি চতুর্থ ভাবে একটি দেখলেন, কিন্তু ওইটা বাড়ি করবে নাকি বাড়ি বিক্রি করবে, নিজে কিনবে না বেচবে, মানে করবে না হারাবে, ওই বিষয়টা হচ্ছে ভাব যখন আপনার নেগেটিভ হবে। অষ্টম ভাব মানে নেগেটিভ ভাব। অষ্টম ভাব হচ্ছে কি, যখন আপনার চতুর্থ ভাবের সাথে অষ্টমের একটা কানেকশন হয় তখন ব্যক্তি বাড়া থাকে। আপনি যদি দেখেন যে চতুর্থ পতির অন্তর্দশা চলছে,
আর অষ্টমপতির অন্তর্দশা মানে প্রত্যন্ত দশা চলছে, কি বলে আপনার এই, যার প্রত্যন্ত দশা চলছে সে দ্বিতীয় ভাবে বসে আছে, চতুর্থ ভাবে একটি বা অষ্টম ভাবে একটি। আমি তাকে বলে দিন আপনি বারা বাসায় আছে। স্যার বুঝতে পারিনি এই জিনিসটা, একটু যদি আবার বলতেন। বিষয়টা হচ্ছে ধরেন আপনার অন্তর্দশা যে গ্রহটা চলছে সেটা চতুর্থ ভাবে বসে আছে, তাহলে চতুর্থ ভাবে একটি বলো। আর প্রত্যন্ত দশা যে গ্রহটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় ভাবে বসে আছে, তার মানে অষ্টম ভাব একটি বলো। তাহলে একটি ভাব কি পেলাম আমরা? চতুর্থ ভাব আর অষ্টম ভাব। তাহলে চতুর্থ ভাব আর অষ্টম ভাব যে আমরা একটিভ পেলাম, তাতে করে কি হচ্ছে ব্যক্তি বাড়াবাড়িতে থাকে, ওই যে পিরিয়ডটা টাইম পিরিয়ডটা সে বাড়াবাড়িতে থাকে। কারণ হতে পারে সে বাড়ি তৈরি হচ্ছে, সে সাময়িকভাবে অন্য জায়গায় বাড়ি বাড়াবাড়িতে গেছে, অথবা তার বাড়ি বিক্রি করে ফেলছে, বিক্রি করে হচ্ছে তার সে বাড়াবাড়িতে গেছে। এবং আনসার দেখবেন 100% সত্য হচ্ছে। স্যার এবার দুইটাই দ্বিতীয় প্রত্যন্ত ভাব, স্যার দুইটাই দ্বিতীয় ভাবে থাকলে কি হবে স্যার? কি মানে দ্বিতীয় ভাব, অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা দুইটাই দ্বিতীয় ভাবে আছে, সেক্ষেত্রে অত্যন্ত মানে অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা দুটোই হচ্ছে দ্বিতীয় ভাবে আছে। এ, আপনার একটা হচ্ছে দ্বিতীয় ভাবে টিপ করবে আর একটা হচ্ছে অষ্টম ভাবে টিপ করবে। তাহলে দ্বিতীয় ভাব কি আমার অর্থ, আর অষ্টম ভাব হচ্ছে কি খাল। তাহলে অর্থ কোথায় যাবে? খালে পড়ে যাবে। অর্থ গর্ত চলে যাবে। অর্থ হচ্ছে মানে অষ্টম ভাব চুরির জায়গায় চুরি হয়ে যাবে। অষ্টম ভাব এখন হচ্ছে হরণের জায়গায়, কেউ আমার অর্থ হরণ করে ফেলবে। এখন স্যার উল্টায় দেন, তাইলে আমার এই প্রত্যন্ত দশাপতি দিয়ে অষ্টমে বসায় দেন, আর অন্তর্দশাপতি দ্বিতীয় থাকলো। আকস্মিক অর্থ আসবে, আকস্মিক অর্থ আসবে। এবার দেখবেন ব্যক্তির লগ্নে যদি রাহু থাকে তাহলে বলবেন আপনি জুয়া খেলেন, জুয়া খেলে অর্থ পাইছেন। লগ্নে যদি কেতু থাকে তাহলে নিশ্চিত হয়ে গেলেন যে আকস্মিক অর্থ প্রাপ্তির জায়গা তার পজিটিভ আছে, আসছে। না আকস্মিক অর্থ কোথা থেকে আসছে? এবার দ্বিতীয় ভাব তো পরিবার ভাব বুঝাচ্ছে। যারা আর আপনার হচ্ছে পরিবারের কোনো আত্মীয় স্বজন মানে যেখান থেকে আপনার অর্থ প্রাপ্তির কথা না সেখান থেকে অর্থ পাইছেন। মানে দেখা গেল কেউ হচ্ছে মামা মারা গেছে আকস্মিক ভাবে, ওই মামার হচ্ছে কোনো ছেলে সন্তান নাই, মুখাগ্নি সে করছে, সে অর্থের মালিক হয়ে গেছে। কেউ দেখা গেল আপনার মানে বিয়ে করছে, তার স্ত্রী আছে আর হচ্ছে মানে এক শালা আছে, ঠিক আছে। এখন হঠাৎ করে খবর হলো যে শালা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিটে মারা গেছে। তো এবার সম্পদের মালিক কে হলো? তার ওয়াইফ হলো, ঠিক আছে। তাইলে ওই আকস্মিক ভাবে সম্পদের মালিক হলো, ঠিক আছে। আমাদের এখানকার এক লোকের হচ্ছে এরকম, মানে তার হচ্ছে সম্বন্ধী আছে, সম্বন্ধী শর্ট সার্কিটে মারা গেছে। তো নিউজটা পাওয়ার পরে খুব কষ্ট পেলাম। তো ব্রাহ্মণবাড়িয়াতে তার হচ্ছে শ্বশুর বাড়ি, তা আমি হচ্ছে তাকে জানানোর জন্য আমি খবরটা পাইছি। পাওয়ার সময় আমি বললাম, মনে করলাম যে জানাই দিই তাকে। তো আমার আর ফ্রেন্ডকে বললাম, তো ওকে বলার সাথে সাথে বলে শালা এই তো ব্রাহ্মণবাড়িয়া শহরে হচ্ছে কোটি টাকার সম্পদ পেয়ে গেল। মানে 4 তলা 5 তলা বিল্ডিং আছে শ্বশুরের। ও প্রথম চিন্তাই করছে যে ও তো ব্রাহ্মণবাড়িয়া শহরে 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেল। আমার চিন্তায় কিন্তু এটা আসে না, আমার চিন্তায় ছিল যে এবার খুবই একটা প্যাথেটিক ইয়ে ছিল যে একমাত্র ছেলে মারা গেল। কিন্তু আর আমি যার কাছে বললাম সে প্রথমেই বলছে যে 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। তো আসলে তট তো সবাই একরকম হয় না, চিন্তা যে একরকম যেমন হয় না। চিন্তা, যে যেমন চিন্তা করছে স্যার সে সেরকম ভাবছে। তো এবার হচ্ছে শুক্র দশা। ওইটাই স্যার, শুক্র কারো দশা আজকের গর্ভরা গ্রহটি কেউ আলু আজকের পোড়া এটা খায়। একবারে একটু মিলাই, যে প্রত্যন্তর দশার গ্রহটি যেভাবে অবস্থান করে তার সপ্তম ভাবের ফল প্রদান করে। প্রত্যন্তর হ্যাঁ, দশার গ্রহটি যেভাবে অবস্থান করবে তার সপ্তম ভাবের সে ফল দিবে, ঠিক অপোজিট ডিরেকশনে যে ভাবটা থাকবে সেটা। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? এবার শুক্র দশায় যে গ্রহটি অবস্থান করে, ঠিক আছে, সেই গ্রহটি সে যেভাবে অবস্থান করে সেই ভাবেরই ফল প্রদান করে। ওইটা হচ্ছে এর মতো, আমাদের অন্তর্দশার মতো, যে ভাবে বসে থাকে সেই ভাবটাকে অ্যাক্টিভ করে দেয়। আর প্রাণদশায় হচ্ছে যেভাবে বসে থাকে তার থেকে দশম ভাব, তার থেকে গণে দশম ভাব। সূক্ষ্ম দশাটা আরেকবার বলেন। বুঝতে পারলেন? স্যার সূক্ষ্ম দশাটা আরেকবার বলেন। উপদশা গ্রহটি যেভাবে অবস্থান করে সেই ভাবটাকে অ্যাক্টিভ করে দেয়, মানে সেই ভাবের ফল দেয়। তার প্রান্ত সরকার আরেকবার একটু বলেন স্যার।
সূক্ষ্ম দশার গ্রহটি যেভাবে অবস্থান করে সেই ভাবের ফল প্রদানে সমর্থ হয়। যে ভাবে অবস্থান করে সেই ভাবের ফল প্রদানে সমর্থ হয়। স্যার প্রাণদশার। আর প্রাণদশা হলো গ্রহটি যেভাবে অবস্থান করে তার থেকে দশম ভাবের ফল প্রদান করতে সমর্থ হয়, তার থেকে গণনা করে দশম ভাবের ফল প্রদান করতে সমর্থ হয়। স্যার সেটা কি হচ্ছে দাদা, লগ্ন সাপেক্ষে না গোচর সাপেক্ষে, এটা একটু সূক্ষ্ম দশার যেটা এটা আরেকবার বলেন। গোচর সাপেক্ষে হয়। মহাদশা কি গোচর সাপেক্ষে বিচার হয় নাকি? এটা মহাদশা, আচ্ছা আপনার অন্তর্দশা, আপনার প্রাণদশা চার্ট গোচর সাপেক্ষ সাপেক্ষে হয় হবে, না বিচার। ওই জাতকের চার্ট সাপেক্ষ হবে, সব আচ্ছা সাপেক্ষ। স্যার। স্যার এটা তো প্রাণদশা, সূক্ষ্মদশা, প্রত্যন্তর এবং অত্যন্ত দশা হয়। এবার মহাদশায় কোন কোন ভাবে ফল দিয়ে থাকে গ্রহ, এটা একটু যদি বলে দিতেন। মহাদশা অন্তর্দশার সাথে মিলিতভাবে ফল প্রদান করে। এখন মহাদশা অন্তর্দশার সাথে মিলিতভাবে যে কিভাবে ফল প্রদান করে সেদিন একটা সূত্র দিয়েছিলাম, এটা বিস্তারিত বলবো। ওই সূত্রটাকে বিস্তারিতভাবে বলবো। দু একটা জন্ম তারিখ নিয়ে আছে, আমরা দেখিয়ে দিব যে এরকম ভাবে রেজাল্ট পাওয়া যায়, এটা যে অথেন্টিক আছে। ঠিক আছে? নাহলে তো স্যার আমি এতদিন জেনে এসেছিলাম যে মহাদশায় গ্রহ যেভাবে বসে আছে, যে নক্ষত্রে বসে আছে, যে ঘরে দৃষ্টি মহাদশায় দিয়েছে। না, বলছি মহাদশার যে গ্রহটি আছে সেই গ্রহটি এককভাবে ফল প্রদান করতে সমর্থ হয় না। মহাদশার গ্রহটি অন্তর্দশার সহযোগে গ্রহ সন্নিবেশে ফল প্রদান করতে সমর্থ হয়। এবং এইটা কিভাবে গ্রহ সন্নিবেশ করতে হয় সেটা দেখাবো, মানে এটা হাতে কলমে বোর্ডে দেখাবো আর কি। ঠিক আছে স্যার। স্যার আমি আমি একটা কথা বলবো স্যার। আপনি হ্যাঁ, বলুন। দেখেন, আপনারা এর আগে প্রাইমারি বেসে যখন দশা অন্তর্দশা বিচার শিখছিলেন তখন জানছিলেন, এটা গুরুজিও গত ক্লাসে বলছেন, যে দশাপতি শুভ, অন্তর্দশাপতি অশুভ, তাইলে মিডিয়াম শুভ। যদি দুইজনই শুভ, তাইলে ওই জাতকের ওই বছর বা ওই দশাটা শুভ। আবার দুইজনই যদি অশুভ হয়, তাইলে ওই বছর অশুভ। এখন হায়ার বেঁচে আসছেন, দেখেন আরো সূক্ষ্মতে সূক্ষ্ম বিচারে আপনারা চলে যাচ্ছেন, মানে আরো ইজি হয়ে যাচ্ছে বিষয়গুলা। স্যার শেষ আমার কথা। আচ্ছা, এবার হচ্ছে আমরা হচ্ছে দশা তো 9টা আছে। ধরেন আপনার হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি। রবি, চন্দ্র, মঙ্গলের পরে তো হচ্ছে অন্য গ্রহ চলে আসে। স্যার মঙ্গলের পরে রাহু আসে না? না, বিংশোত্তরী সিরিয়ালটি লিখি। প্রথম হচ্ছে কেতু, তারপর হচ্ছে শুক্র, তারপর হচ্ছে রবি, রবি, চন্দ্র, তারপর হচ্ছে চন্দ্র, তারপরে মঙ্গল, মঙ্গল, রাহু, তারপরে রাহু, তারপর বৃহস্পতি, তারপরে বৃহস্পতি, তারপর শনি, শনি, তারপর বুধ। বুধ। এবার আমরা তো এই যে অ্যাস্ট্রোলজার, আমাদের তো কিছু কর্তব্য আছে। মানুষকে হচ্ছে আমরা সৎভাবে চলার পরামর্শ দিব। মানুষ যেন হচ্ছে সুন্দর পথে চলে, এবং হচ্ছে তার গ্রহ নক্ষত্র দশা তাকে কি নির্দেশ করছে, তার যে কার্মিক জীবন, এই কার্মিক জীবনে তার কি করা উচিত, নেগেটিভিটি থেকে বাঁচার জন্য তার কর্ম পরিকল্পনা কি করা উচিত, এটাই তো আমাদের মূলত আমাদের কাজ। মানে আমরা তো আসলে পরামর্শ, ঠিক আছে? রত্ন বিক্রি করা, তাবিজ বিক্রি করা বা রেমেডি বিক্রি করা তো আমাদের কাজ না। এগুলো হচ্ছে গৌণ। ঠিক আছে? তো যদি আমরা মানুষের উপকারী করতে চাই তাহলে আমাদের তো পরামর্শ দিতে হবে। আমি নিচের থেকে শুরু করি। যখন বুধের দশায় কোনো জাতক আপনার কাছে আসবে, আমার কাছে আসবে, ঠিক আছে? এখন বুধ যদি তার লগ্ন সাপেক্ষে শুভ হয় তাহলে তো রেজাল্ট ভালোই হবে। ঠিক আছে?
তো এই 12 রেজাল্টে সে তো শুধু ওই রেজাল্টটা জানতে চাইবে এরকম না, আপনি তার ভবিষ্যৎ সম্পর্কে যখন বলতে যাবেন তাহলে তাকে আপনার হচ্ছে সতর্ক করতে হবে। এখন পরবর্তী কি দশা আছে? কেতু, বুধের যে দশা, এই দশা পার হওয়ার পরে সে কেতুর দশার সম্মুখীন হবে 7 বছর। ঠিক আছে, তাহলে বুধের দশা তো হচ্ছে, যেমন বুধ হচ্ছে মিত্রের কারক, বুধ হচ্ছে ব্যবসার কারক, বুধ হচ্ছে বুদ্ধির কারক। ঠিক আছে, এখন এই বুধের দশায় তার হচ্ছে সবকিছু ভালো চলছে, তো পরবর্তী কেতুর দশা তার ডিটাচমেন্ট আসবে না, এই সবকিছু চলে যাওয়ার সম্ভাবনা আছে না? জি স্যার। এখন সবকিছু চলে যাবে কি যাবে না সেটা নির্ভর করে আপনি বুধ কোন ভাবের অধিপতি। কালপুরুষ রাশি চক্রে তৃতীয় ভাবের অধিপতি, আর হচ্ছে ষষ্ঠ ভাবের অধিপতি কালপুরুষ রাশি চক্রে। তাহলে তৃতীয় ভাব কি? আমাদের ডিজায়ার, ইচ্ছা। আর ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের রিপু। কারণ বুধের দশায় তার হাতে যে অর্থ আসলো, প্রচুর অর্থ আসলো ব্যবসা করে, এই অর্থ যদি সে, তার হচ্ছে ডিজায়ার, নেগেটিভ ডিজায়ার, মানে রিপু দুশ্মনী তো নেগেটিভ ডিজায়ার, রিপুকে যদি নেগেটিভ বলেন আর ইচ্ছাকে বলেন ডিজায়ার, তো নেগেটিভ ডিজায়ারে যদি সে অর্থ ব্যয় করে ফেলে, তাহলে তার কাছ থেকে অর্থ থাকবে কি থাকবে না, নাকি চলে যাবে? চলে যাবে স্যার। চলে যাবে। তো ডিটাচমেন্ট কেন আসবে, কি কারণে আসবে, আপনি ডিটেলস তাকে বলতে বলতে হবে। যদি ডিটেলস বলতে পারেন তবে আপনার হচ্ছে কেতুর দশায় এসে যখন অর্থ চলে যাবে এবং অর্থ থাকবে, তখন সে আপনাকে 10টা ক্লায়েন্ট দেবে। ওই আপনার অ্যাডভার্টাইজ দিতে হবে না। এবার চেম্বার বাংলাদেশের যে কোনো প্রান্তে করুন, লিফলেট বিতরণ করা লাগবে না, কার্ড বিতরণ করা লাগবে না, মাইকিং করা লাগবে না, আপনার হচ্ছে টিভিতে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া লাগবে না, এমনি আপনার ক্লায়েন্ট আসবে। এখন এইটা বলতে গেলে আপনাকে তো ওই থিওরি জানতে হবে। থিওরি যদি না জানেন, আপনার হচ্ছে প্রচলিত যে হচ্ছে চার্ট দেখে আপনার হচ্ছে বিচার। এখন ডক্টর কেসিপাল যদি আপনি হতে পারেন তাইলে আমার কোনো কথা নাই। ঠিক আছে, ডক্টর কেসিপাল আমার দৃষ্টিতে এই ভারতীয় উপমহাদেশের মধ্যে এই একজনই আছে, এই D1 চার্ট দেখে সব বলে দেওয়া এই ব্যক্তি এই ভারতবর্ষে একজনই আছে। ঠিক আছে, এখন যদি মানে আর কেউ পারে সেটা ভিন্ন কথা, আমি দেখছি না। ঠিক আছে, আমি এরকম দেখি নাই যে স্যারের মতো এই D1 চার্ট দেখে সব বলে দেওয়া, এটা পারে না। এটা ঈশ্বর প্রদত্ত একটা ব্যাপার, হয়তো স্যারের আছে। এবার আপনি কেতুর দশায় যদি জাতক আসে, তাহলে কেতুর দশায় জাতক আসে, তার কেতুর দশায় কি করণীয়টা আছে, যেটা করলে পরবর্তী শুক্রের দশায় তার বিলাসিতা আসবে। ঠিক আছে, এখন সেটা বলতে গেলে আপনি কি বলবেন? এবার কেতুর অবস্থান দেখতে হবে লগ্ন চার্টে। লগ্ন চার্টে ধরেন কেতু বসে আছে, ধরেন তুলা লগ্ন আমি ধরলাম, আর কেতু বসে আছে দ্বিতীয়। তো দ্বিতীয় কেতু বসে আছে তুঙ্গস্থ কেতু, এখানে তুঙ্গ ধনভাবে কেতু বসে আছে, তার হয়তো মানে ধরেন এই কেতুর দশায় তার হচ্ছে অর্থ প্রচুর আসতেছে। তো আপনি হচ্ছে তাকে বলতে হবে যে আপনি হচ্ছে অর্থের প্রতি যে মোহ, সেটাকে ছেড়ে দিন, পরিবারের মানুষের প্রতি অর্থ ব্যয় করুন। মানে পরিবার তো বলছে এটা, মানে পরিবার, আত্মীয় কুটুম্ব, আত্মীয় কুটুম্বের পেছনে কিছু অর্থ ব্যয় করুন, তাদেরকে কিছু সহযোগিতা করুন, এই পরামর্শ আপনাকে দিন। যদি এটা করে সে, শর্ত জুড়ে দেবেন যে এটা যদি করেন তাহলে পরবর্তী যে 20 বছর আসছে শুক্রের দশা, ওই শুক্রের মহাদশা আপনি বিলাসিতা পাবেন। এবার উপার্জন কম থাকলেও সেটা দিতে বলুন, মানে যতটুকু তার সামর্থ্য হয়, আর উপার্জন যদি বেশি থাকে ততটুকু দিতে বলুন। এই ধরনের পরামর্শ প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে দিবেন। ধরেন আপনার মঙ্গলের দশা আছে, এখন মঙ্গলের দশা আছে সামনে রাহুর দশা, তো সামনে রাহুর দশায় কি হবে? বিপর্যয় তো করবে। রাহুর দশায় তো রাহু তো যেভাবেই থাকুক বিপর্যয় তো তাকে দেবেই। এই যে এত রাহুকে নিয়ে এত ভয় দেখানো, এত ভয়, কিছু কি মানে হবে না? অবশ্যই হবে। তাহলে যেন না হয় তাহলে কি করুন? এবার মঙ্গলের কারকতা কি? মঙ্গলের কারকতা হচ্ছে হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম। মঙ্গল বাহিনীর কারক, বাহিনীতে যোগ দিতে হলে আপনার আছে যেই প্রাথমিকভাবে যে আপনার হচ্ছে ডিসিপ্লিনটা মেনটেন করতে হয়, যে ট্রেনিংটা দিতে হয়, এই ট্রেনিং সবাই দিতে পারে না। আমরা একসময় শুনতাম যে সেনাবাহিনীতে যে ট্রেনিং দিতে যায় পলায় এসে পড়ছে, এবং ভারতীয় বহু সিনেমা আছে, বাংলাদেশের বহু সিনেমা আছে যে ওই সেনাবাহিনীর ট্রেনিং এ টিকে নাই, সে পালিয়ে আসছে। তো ওই রকম ভাবে হার্ডওয়ার্ক করতে হবে। মঙ্গলের দশায় যদি হার্ডওয়ার্ক করে, তবে আপনার রাহুর দশায় আপনার অর্থ যাবে না। এবার রাহুর দশায় যদি আপনি ভুলভাল বিনিয়োগ করে ফেলে, রাহুর দশায় হচ্ছে কি করবে? রাহুর দশা চলছে, টাকা যা আছে আপনি রেখে দিন, ব্যাংকে রেখে দিন, বিনিয়োগ করতে চান না, 18 বছর ধৈর্য ধরে বসে থাকুন।
বিনিয়োগ করলে আপনার হচ্ছে হাতছানি দেখাচ্ছে যে বিনিয়োগ করলে হচ্ছে আপনার লাভবান। কেউ একজন এসে বলছে সরিষা কিনে রাখুন 10 টন, জ্যোতিষীর কথায় কিনলেন না, 10 টনে যে কিনলেন 10 লাখ টাকা দিয়ে, আর হচ্ছে পরে দেখা গেল দাম হয়ে গেছে 30 লাখ টাকা। এবার জ্যোতিষীকে আপনার হচ্ছে মন্দ বললো, হ্যাঁ বলুন, আপনি শুনে নিন এটা। আপনার থিওরি বলছে আপনার রাহুর দশায় বিনিয়োগ করবেন না, আপনি এটাই বলবেন, আপনার অবস্থান থেকে সরবেন না, তাতে করে একজন ক্লায়েন্ট চলে যায় যাক। কিন্তু এরপরে যখন আবার সে লবণের মধ্যে বিনিয়োগ করবে না 10 লাখ টাকা, আর যখন সেটা 2 লাখ টাকা হয়ে যাবে, তখন আইসা বলবে যে আপনি তো ঠিকই বলছিলেন, আমি তো ওই যে সরিষার দাম বাইরে যাওয়াতে আমি ভাবছিলাম যে, আর এটা যে আমার কপালে না এটা তো বুঝতে পারছি না, এবার লবণে বিনিয়োগ করে তো আমার 10 লাখ 2 লাখ হয়ে গেছে। ঠিক আছে, তো রাহুর দশা আপনার চলছে। তো রাহুর দশা চললে পরবর্তী দশা কি আসবে? বৃহস্পতির দশা। বৃহস্পতি কি? গুরু। এবার রাহুর দশা আপনার, রাহু হচ্ছে চন্ডাল। তা রাহুর দশায় কি মানে মানে সিনিয়রদেরকে সম্মান করবে? গুরুকে সম্মান করবে? কিছুতেই করবে না। এবার যখন সিনিয়রকে সম্মান করবে না, গুরুকে সম্মান করবে না, বৃহস্পতির দশায় তার ঘরে লক্ষ্মী থাকবে? বৃহস্পতি দশা মানে আসার আগেই তো তার আপনার হচ্ছে সবকিছু উচ্চনে চলে যাবে। এবার বৃহস্পতি দশা চলছে, পরবর্তীতে শনির দশা। ঠিক আছে, বৃহস্পতি দশা কি? সঠিক সিদ্ধান্ত নিতে হবে তাকে। তো সঠিক সিদ্ধান্ত কখন আসে? যখন আপনি হচ্ছে বয়স্ক মানুষের সাথে, মুরব্বীর সাথে, গুরুস্থানীয় ব্যক্তির সাথে বৃহস্পতি পিতৃব্যকে নির্দেশ করে, মানে বাবা, কাকা, জেঠা। ঠিক আছে, মুসলিমদের ভাষা আছে চাচা, বড় চাচা, ছোট চাচা, মানে মামা। এই সমস্ত যে পিতৃস্থানীয় যারা আছে তাদের সাথে পরামর্শ। তাহলে তাদের সাথে যদি পরামর্শ না করে, তাহলে শনির দশা কি হবে তাকে? শনির দশা দুঃখ, দুর্দশা, বিড়ম্বনার সম্মুখীন হতে হবে। এবার শনির দশা চলছে, শনির দশা যদি সে রেসপন্সিবল না হয়, দায়িত্ববান না হয়, ডিসিপ্লিন না আনে জীবনে, তাহলে বুধ দশা কি হবে? বন্ধু হারাবে, মিত্র হারাবে, ব্যবসা হারাবে। ঠিক আছে, বুধ হচ্ছে আনন্দের কারক, মজার কারক, ফানের কারক। বুধ হচ্ছে আপনার হচ্ছে কি বলে আহ, যোগাযোগের কারক। তো সবকিছু হারিয়ে ফেলবে, সে একা হয়ে যাবে সে একদম বুধের মহাদশায়। ওইভাবে কারকতাটাকে বিশ্লেষণ করে আপনার হচ্ছে বলে দিবেন বললেন না স্যার, কোনটা। শুক্রের দশায় কি করতে হবে স্যার? শুক্রের দশা। শুক্রের দশায় কি? শুক্রের কারকতা কি? প্রেম, প্রীতি, ভালোবাসা। জি স্যার। তাহলে মানুষকে ভালোবাসতে হবে। জি স্যার। এবার হচ্ছে ধরেন, ভালোবাসা বলতে আমি হচ্ছে ওই মানে যেটা ইয়াং বয়সের আমি সেটা বলছি না। ঠিক আছে, তো ধরেন দরিদ্র মানুষ আসলো, ঠিক আছে, আমার পাশে এসে বসলো দরিদ্র মানুষ। ধরেন একটা কোন মন্দিরে প্রসাদ পাইতে গেলে আপনার হচ্ছে গণহারে প্রসাদ পাইতে হয়। তো আমি অনেক মানুষই দেখছি যে পাশে যখন একজন ভিক্ষুক এসে বসে যায়, তখন তারা ইতস্তত বোধ করে। আবার অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, তারা হচ্ছে ওই গণকাতারে বসে প্রসাদ পায় না, তারা হচ্ছে আলাদা, তাদেরকে মানে চেয়ারে দিতে হয়। তাদের কিছু ছেলা চামুন্ডা আছে, তারা এসে বলে না না দাদা হচ্ছে নিচে বসতে পারে না। প্রকৃত সত্য হচ্ছে দাদা নিচে বসতে ঠিকই পারে, দাদা হচ্ছে ওই সবার সাথে বসবে না। দাদা হচ্ছে ওই চেয়ারে বসে প্লেটে নিয়ে খিচুড়ি খাবে, ওই যে কলার কোলে বসে খিচুড়ি খাবে না। তো এটা ভালোবাসা হলো না, এই জায়গায় আপনার ঝামেলা হবে। ঠিক আছে, শুক্র কালপুরুষ রাশি চক্রে কোথায় বসে? তুঙ্গস্থ হয়ে কোথায় দেবো? সপ্তম ভাবে। কালপুরুষ রাশি চক্রের ব্যয় ভাবে তুঙ্গস্থ হয়। ব্যয় মানে কি? ত্যাগ। সে কোন ভাবের অধিপতি? দ্বিতীয় ভাবের অধিপতি। দ্বিতীয় ভাব হচ্ছে মানে কাঞ্চন। সপ্তম ভাবের অধিপতি মানে কামিনী। কামিনী কাঞ্চনের অধিপতি হচ্ছে শুক্র। আর সে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে কোথায়? ব্যয়ের জায়গায়, ত্যাগের জায়গায়। তার মানে কামিনী কাঞ্চন ত্যাগ করুন, আপনার হচ্ছে পরবর্তীতে শান্তিতে থাকবেন। তাহলে শুক্রের যে দশা, শুক্রের দশা হচ্ছে অর্থ এবং নারীর যে মোহ, সেটাকে পরিত্যাগ করতে হবে। পরিত্যাগ করে কি হবে? প্রচুর অর্থ থাকলে তাকে দান করতে হবে, ত্যাগ করতে হবে। ঠিক আছে, ধরেন আপনার হচ্ছে আশেপাশের মানুষ আছে, জটিল অবস্থায় আছে, তাকে দিয়ে দিবে যে আপনার হচ্ছে জটিলতা, আপনার ইয়ে করুন, মুক্ত হয়ে যান জটিলতাতে। কেউ, শুক্র হচ্ছে চিকিৎসার কারক। আপনার দ্বাদশ ভাব হচ্ছে হাসপাতালে কারক। আপনি হাসপাতালে যান, যে দেখুন স্যালাইনের জন্য কার চিকিৎসা অপেক্ষা বসে আছে, যারই মিনরাশিতে শুক্র তুঙ্গস্থ আছে, সেটা দ্বিতীয় বাবু হোক, পঞ্চম বাবু হোক, ষষ্ঠ বাবু হোক, যে যারই আপনার দ্বিতীয় ভাবে শুক্র তুঙ্গস্থ আছে, হাসপাতালে যান,
গিয়ে দেখুন চিকিৎসা টাকার অভাবে কার চিকিৎসা হচ্ছে না, এবার আপনার টাকা দিয়ে চিকিৎসাটা করিয়ে দিন। ওই আয়াসে ডুল পিটাইয়েন না আবার যে গেছিলাম আজকে হাসপাতালে শুধু পাবো। আমি তো আবার মানুষের দুঃখ দেখে আছে ইয়ে থাকতে পারি না, স্থির থাকতে পারি না। হাসপাতালে গিয়ে 500 টাকা দিয়ে একজনের স্যালাইন কিনে দিয়ে আসছে, ঠিক আছে? তো ওই কথা বলা যাবে না, ঠিক আছে? গেছেন হাসপাতালে আপনার, মানে গেলেন গিয়ে হচ্ছে দেখলেন, নার্সকে বলেন যে ওই কোন রুগীটাকে হচ্ছে আমি দিতে পারি, যে হচ্ছে ওষুধ ঠিক মতো দিতে পারছেন একটু বলুন না, তারাই প্রকৃত সত্য আপনার মানে সঠিক তথ্যটা আপনাকে দিতে পারবে। আপনি জানুন, তাকে গিয়ে বলেন যে কি কি ওষুধ লাগবে আপনি বলুন, প্রেসক্রিপশন দিল, আপনি নিজে ওষুধ কিনে নিয়ে আসবেন, টাকা দিবেন না। কারণ শুক্র মেডিসিনের কারক, আপনি তাকে মেডিসিনটাই দেন, টাকা দিয়েন না। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা একটা জন্মছক যদি দেন, মানে জন্ম তারিখ টারিখ বা শুধু জন্মছক, তাহলে মানে এটা ব্যাখ্যা করতে একটু সুবিধা হবে কি আমার জন্য? স্যার, 20/7/1981। স্যার কি 1/7/1981। 24/7 1/7 স্যার, 1 জুলাই 1/7/1981। 81। 2:35 রাত্র। রাত্র হ্যাঁ স্যার, 2:35। মানে 2:35 AM স্যার। 2:35 AM, ঠিক আছে? আপনি চিনেন তো তাকে? জি স্যার, চিনি স্যার। আমরা তো প্রেডিকশন করবো, তো প্রেডিকশন মিলে কি চিনি মিলে না স্যার। সূত্র মোতাবেক আমরা দেখবো সেটা। স্যার যশোর, স্থান যশোর। আচ্ছা, সবাই হচ্ছে অ্যাপস তো সবার কাছে আছে, আপনারা হচ্ছে এটা বের করে নিন। আর সুব্রত বাবু আপনি হচ্ছে আমাকে গ্রহের অবস্থানগুলো বলুন। স্যার, তারিখটা কি 10/7/1981? না, 1/7 1/7। 1/7 স্যার 1/7 সময়টা কত? সময় 2:35। 2:35 AM। স্যার বৃষের লগ্ন, বৃষের সম্পর্ক লগ্ন। দেওয়া কত কি লগ্ন? 2:35 বৃষের লগ্ন, মেষ বৃষ, বৃষতে লগ্ন, বৃষ লগ্ন, লগ্নে এইটা যখন- মঙ্গল। লগ্নে মঙ্গল। হ্যাঁ স্যার। সুব্রত বাবু, এটা যখন 2:35 হয়েছে তাহলে এটা 2 তারিখ হয়ে যাবে না? না স্যার, এইটা 30 তারিখের রাত্র, Okay, মানে fine, fine. দিবাগত মানে রাত্র, 30 যার তারিখে- কারণে 1 জুলাই মানে 30 জুনের দিবাগত রাত্র ছিল। ঠিক আছে, ওকে ফাইন। ঠিক আছে এটা, হ্যাঁ স্যার। তারপরে হচ্ছে যে ঠিকই আছে। মিথুনে রবি চন্দ্র বুধ। মিথুনে রবি চন্দ্র বুধ। কর্কটে হচ্ছে শুক্র রাহু। কর্কটে হচ্ছে শুক্র রাহু। কন্যাতে বৃহস্পতি শনি। কন্যায় হচ্ছে বৃহস্পতি শনি। মকরে কেতু। মকরে কেতু। হ্যাঁ স্যার, শেষ। এবার হচ্ছে ইয়ে বলুন, নক্ষত্র বলুন। স্যার নক্ষত্র হচ্ছে স্যার লগ্নে স্যার কৃত্তিকা। গ্রহের না, শুধু গ্রহের নক্ষত্র বলুন। গ্রহের নক্ষত্র স্যার মঙ্গলে হচ্ছে স্যার মৃগশিরা। মৃগশিরা মানে 5। মৃগশিরা নাম 5 স্যার। রবি, তারপরে স্যার রবি হচ্ছে আদ্রা। আদ্রা মানে 6। আদ্রা মানে স্যার 6। তারপর স্যার চন্দ্র তো হচ্ছে স্যার মৃগশিরা মানে স্যার 5। 5। বুধে হচ্ছে মৃগশিরা 5। শুক্রতে স্যার হচ্ছে পুষ্যা না 8। হ্যাঁ স্যার, পুষ্যা মানে 8। তারপরে স্যার রাহুতে স্যার পুষ্যা। বোর্ডটা কি বোঝা রাহুতে যায়? পুষ্যা। বোর্ডটা কি বোঝা যায়? স্যার একটু ঝাপসা আপনার নেটওয়ার্ক, তারপর ঝাপসা, স্যার। স্যার বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, রাহু, তারপর স্যার লেখার মতো চলবে। রাহুতে স্যার পুষ্যা 8। পুষ্য তো নয় না, পুষ্য 8, অশ্লেষা। না স্যার, রাহুতেও পুষ্যা। রাহু পুষ্য 8। হ্যাঁ স্যার 8। বৃহস্পতি স্যার উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনী 12। হ্যাঁ স্যার। শনিতে স্যার হচ্ছে উত্তর ফাল্গুনী 12।
কেতু কেতুতে স্যার উত্তরাষাঢ়া মানে 21 উত্তরাষাঢ়া স্যার 21 উত্তরাষাঢ়া 21। হ্যাঁ স্যার। এবার বলুন মহাদশা কি চলছে? স্যার যদি একটু দেখে বলি, দশা চলছে স্যার শনি তার দশা। মহাদশা চলছে এই মহাদশার শনি জন্য চলছে। মহাদশার জন্য অ্যাস্ট্রোলজিয়ান হরোস্কোপ দেখলে হবে না, ওইটা ভুল দেখায় মহাদশা। ওই জ্যোতিষ অ্যাপ দিয়ে দেখুন, আমি যে অ্যাপটা দিয়েছিলাম আপনাদেরকে, এই অ্যাপটা দিয়ে দেখুন। জি স্যার। এটা কিন্তু আবার লগ্নেটিউড আর লেটিটিউড সেটিং করে নিতে হয়। আপনারা সেটিং করছিলেন নি? আর এই অ্যাপসের তো কই কোন জায়গায় কি বসাইতে হয় কিছুই জানি না স্যার, বইলা দিলে শুরু থেকে ভালো হইতো। নীরজ স্যার আপনার কাছে জ্যোতিষ অ্যাপ পেয়েছে না? ভালো সেটিং করতে পারি না স্যার, দয়া করে একটু দেখাই দেন স্যার। নীরজ স্যার আচ্ছা, জ্যোতিষ অ্যাপ আপনার কাছে আছে? হ্যাঁ করতেছি। স্যার অ্যাপসটার নাম কি বলছেন? অ্যাপসটার নাম একটু বলে দেন জ্যোতিষ অ্যাপ, আমাকে। জ্যোতিষ এর আগে দিছিলাম তো জ্যোতিষ আপনাদের। অ্যাপ, এটা আমাদের গ্রুপে দিয়ে দিয়েছিলাম আপনাদের সবাইকে। সবাইকে বললাম যে ইনস্টল করে নিতে, অলরেডি অনেকে ইনস্টল করা। ওইটার মধ্যে টিটু স্যার নাই, এই কারণে স্যার হয়তো বা পায় নাই। ওটা তো ইনস্টল করছে কিন্তু এটা তো বেরোচ্ছে না কোনো কিছু। স্যার ইনস্টল করছে কিন্তু সেটিংটা স্যার মানে ওইভাবে ভালো বুঝতে পারিনি স্যার, একটু কাইন্ডলি দেখাই দিতেন স্যার। এখন বললে কি হবে? আর রাহু কি যে কোনো লগ্নেই দশার মধ্যে বিপর্যয় দেয় স্যার? কি বলছেন? রাহু কি যে কোনো লগ্নেই মানে উনার মহাদশায় বিপর্যয় দেয় স্যার? রাহুর কাজই তো আপনার হচ্ছে সাক্ষ্য প্রদান করা। জন্ম থেকে রাহু হচ্ছে শেডু, মানে হচ্ছে অন্ধকার। অন্ধকার কিসের অন্ধকার? আপনার জীবনের অন্ধকার। তো আপনার জীবন যদি আলোকময় হয় তাহলে তো রাহুর দশায় কিছু হবে না। আর যদি অন্ধকার হয় তাহলে ওই অন্ধকারের সাক্ষ্য প্রদান করবে 18 বছরে। আর সাক্ষ্য প্রদান করলেই তো আপনি বিপদে পড়বেন। আপনার অন্ধকার যখন প্রকাশ করে দেবে তখনই তো বিপদে পড়বে। রাহুর দশায় জুয়া খেলে, জুয়া খেলে কি এর আগে জুয়া খেলছে না নাকি? খেলছে। ওই রাহুর দশাটা মানুষ জেনে গেছে। আর রাহুর দশায় যে জুয়া খেলে যে মার খাইলো, সম্পদ চলে গেছে, বাড়ি যখন বিক্রি করছে তখন বুঝে গেছে তাই জুয়া খেলে হচ্ছে আমার বাড়ি বিক্রি করছে। টাইম হচ্ছে রাত্র 2টা 35। তো বর্তমান দশা চলতেছে রাহুর দশা শুরু হয়েছে স্যার, শনির দশা শনির দশা স্যার 30 পর্যন্ত। 2036 পর্যন্ত। 17 থেকে 2036 পর্যন্ত 8ই সেপ্টেম্বর হ্যাঁ, শনির right. দশা। আচ্ছা কি কয়? শনির দশা। হ্যাঁ, শনির দশা। সুব্রত বাবু আপনি প্লেসটা কোন যে? যশোর? স্যার খুলনা দিলে হবে স্যার, খুলনা দিলেও স্যার হবে স্যার, খুলনা বা যশোর স্যার একই স্যার পয়েন্ট। শনির দশায় চলতেছে, রবির অন্তর্দশা চলতেছে কি না, এই ভেনাসের অন্তর্দশা চলতেছে। শুক্রের অন্তর্দশা। বের করতে পারছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, বের করতে পারলে আমি আর খোঁজাখুঁজি করছি না, বলুন। দশা মহাদশা কার? স্যার মহাদশা শনির, শনির মহাদশা। অন্তর্দশা শুক্রের। মহাদশা হচ্ছে শনি, হ্যাঁ, শনি। আর অন্তর্দশা শুক্র। অন্তর্দশা হচ্ছে শুক্র, আর প্রত্যন্ত দশাও শনি। প্রথম দশা পরে যাবো। আগে মহাদশা অন্তর্দশার সূত্রটা আপনার ভালো করে ইয়ে করে নিন, তারপরে হচ্ছে ধারাবাহিকভাবে নিচে যাচ্ছে আর কি আমরা। আচ্ছা, তাহলে শনির মহাদশা। এবার আপনার প্রথম জিনিসটা হচ্ছে শনির মহাদশা চলতে গেলে আমরা বৃষ লগ্ন, তো লগ্নের হচ্ছে শনি 1 2 3 4
5 6 7 8 9 10 11 12। তো আমরা তো প্রথমে হচ্ছে শনি কোথায় বসে আছে এটা দেখতে হবে, তাই না? জি স্যার। আমরা প্রচলিত যে নিয়ম আমরা জানি শনি বসে আছে কোথায়, পঞ্চমে। তা পঞ্চম ভাব হচ্ছে অ্যাক্টিভ, আমরা দেখলাম যে জায়গায় বসে আছে সেই ভাবটাকে তো সে অ্যাক্টিভ করে দিচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে সে যে ভাবের অধিপতি, আপনি হচ্ছে যশোরের মানুষ, তা আপনি হচ্ছে চিটাগাং থাকেন, তা আপনার যশোরের যে টানটা সেটা কি চলে যাবে? বা যশোরের যে আইডেন্টিটি এটা কি নষ্ট হয়ে যাবে? আপনার যারা না হচ্ছে তো স্যার। বাংলাদেশ থেকে ইন্ডিয়া যায় তারা কিন্তু আজীবন বলে যে আমাদের এই ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি এন্ড অ্যাস্ট্রোনমির যে শিক্ষক উনি বলে না আমার বাড়ি বরিশাল, ঠিক আছে। তো এই আইডেন্টিটি তো নষ্ট হয় না। তো শনি হচ্ছে নবম এবং দশম পতি, ঠিক আছে, নবম দশম পতি। তবে আমরা কিন্তু স্বাভাবিক বিচারে সবসময় কিন্তু এইটা আমরা বিবেচনা নিয়ে বিচার করি, ঠিক আছে। এবার শনির উপরে কে দৃষ্টি দিচ্ছে, শনির উপরে কে তাকায় আছে, এগুলা দিই। তো এইগুলো আছে, কিন্তু বিপি গোয়েল সাহেব যে সূত্র তৈরি করছে, আমি যখন দেখলাম যে এই সূত্রটা স্যার যখন দশান্তদশা বিচার করে, তখন দেখলাম স্যার একই মানে পদ্ধতি প্রয়োগ করে, যদিও স্যার হচ্ছে ওইভাবে নাম্বারিং পরে পয়েন্টটা বলে না, কিন্তু আমি মিলাই দেখছি আপনার স্যার ওইভাবেই আপনার বলে, ওই ভাবটা দেখে আপনার হচ্ছে যে ভাবের অধিপতি সেই ভাব দেখে, যে নক্ষত্র কানেকশন করে সেই নক্ষত্রটাকে দেখে, ঠিক আছে। তখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করা শুরু করলাম এবং দেখলাম যে এটা খুব ভালো রেজাল্ট। তাহলে আমরা হচ্ছে এই সূত্রটাই নিব। তো সূত্রটা হচ্ছে কি, প্রথম হচ্ছে শনি যে ভাবের অধিপতি, তাহলে শনি নবম ভাব এবং দশম ভাবের অধিপতি। আমরা যদি একটু বিস্তারিত ভাবে লিখি, ধরেন আপনার আমি এখানে মহাদশা লিখছি, ভাব ভাব হচ্ছে কি নবম দশম, এইভাবে লিখুন আপনারা, তাহলে পরবর্তীতে 10 বছর পরে দেখতে মনে থাকবে। ভাব হচ্ছে নবম দশম, ঠিক আছে। এবার অবস্থান লেখো, অবস্থান হচ্ছে পঞ্চম, অবস্থান হচ্ছে পঞ্চম। এবার হচ্ছে দৃষ্টি, দৃষ্টি আপনার হচ্ছে প্রত্যেকটা গ্রহের তো সপ্তম দৃষ্টি আছেই, এবং যে যে গ্রহের হচ্ছে একাধিক দৃষ্টি আছে, ক্ষেত্র বিশেষ একাধিক দৃষ্টি কার্যকরী হয়, এটারও রেজাল্ট পাওয়া যায়। তো আমরা শুধু সপ্তম দৃষ্টিটাই নেব। সপ্তম দৃষ্টি কোথায় আছে? একাদশে আছে। এবার আপনার হচ্ছে নক্ষত্র, তাহলে শনি কোন নক্ষত্রে বসে? উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনী নক্ষত্রটা রিপ্রেজেন্ট কার নক্ষত্র? এটা হচ্ছে রবির নক্ষত্র। তো রবি কোন ভাবের অধিপতি? রবি হচ্ছে চতুর্থ ভাবের অধিপতি। এই বিষয়টা আপনারা বুঝলেন কিনা বলুন, বা কোনো ঘাটতি আছে কিনা? এই যে 4টা অবস্থান লিখলাম, এখানে আপনারা হচ্ছে বুঝতে পারলেন কিনা, বা কোনো জায়গায় যদি ঘাটতি থাকে তাহলে একাদশ দৃষ্টি দিচ্ছেন নাকি 11 দৃষ্টি? তার নক্ষত্র অধিপতির একাদশ ভাবটারও কি স্যার ঠিক করে স্যার? আমরা হচ্ছে শনি মহাদশা চলছে, শনির মহাদশা চলছে। শনি যে ভাবের অধিপতি সে ভাব হচ্ছে 9 10, এলো 9 এলো 10। এবার হচ্ছে সে অবস্থান করতেছে পঞ্চমে। তো পঞ্চমে বসে দৃষ্টি কোথায় দিল? সমসপ্তম মীন রাশিতে। মীন রাশি সেটা একাদশ ভাব না? জি স্যার, বৃষ লগ্নের একাদশ। বৃষ লগ্নের একাদশ ভাব, তাহলে একাদশ ভাবে দৃষ্টি দিল। আর নক্ষত্র, শনি যে নক্ষত্রে বসে আছে সেটা হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। তাহলে উত্তর ফাল্গুনী নক্ষত্র কোন, মানে এই যে নক্ষত্রটা এটার অধিপতি কে? রবি। অধিপতি রবি। উত্তর রবি। ফাল্গুনীর অধিপতি রবি না? জি জি স্যার। স্যার। আচ্ছা, রবি কোন ভাবকে রিপ্রেজেন্ট করে? এই চতুর্থ ভাব। নক্ষত্রর যে অধিপতি সে কোন ভাবকে রিপ্রেজেন্ট করে? চতুর্থ ভাব স্যার। চতুর্থ ভাব। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা নক্ষত্রটাকে কেন নিব, আর কেন নক্ষত্রের অধিপতিটাকে নিলাম, নিয়ে হচ্ছে সেই ভাবটাকে দিলাম। আচ্ছা, নক্ষত্রকে আমরা এই কারণে নিব যে গ্রহ আলোকিত হয় নক্ষত্রের আলোর দ্বারা। 9টা গ্রহ নক্ষত্রের আলোর দ্বারা আলোকিত হয়।
এর জন্য ওই বলা আছে যে আপনার যে গ্রহটা, সেই গ্রহটা যদি আপনার হচ্ছে ওই যে নবতারা চক্রে বিপদ, প্রত্যরী, বদ এগুলা আছে না, তো বিপদ তারায় যদি করে বিপদ হবে, বদ তারায় করলে বদ হবে। এটা কেন বলছে? কারণ নক্ষত্রের আলোকে হচ্ছে গ্রহ আলোকিত হয়, ঠিক আছে? কাজে নক্ষত্রের অবস্থান আমরা তো কোনোভাবে ছোট করে দেখতে পারি না, ঠিক আছে? তো এর জন্য আমরা নক্ষত্রকে নিলাম। এখন নক্ষত্রকে আমরা কিভাবে ইউজ করব? নক্ষত্রকে আমরা ইউজ করব নক্ষত্রের যে অধিপতি, সে যে ভাবে রিপ্রেজেন্ট করে সেই ভাবটাকে আমরা নিয়ে নিই চতুর্থ, এবং এই ভাবটা হচ্ছে অ্যাক্টিভ, এই ভাবটা অ্যাক্টিভ। এখন শুধুমাত্র আর কিছু আমরা দেখবো না, শুধু মহাদশা সাপেক্ষে আমরা হচ্ছে ধরেন এই যিনি দিলেন তিনি যদি জেনে থাকেন তাহলে তার চতুর্থ ভাব অ্যাক্টিভ কিনা, যেহেতু মানে আমাদের সুব্রত বাবু একজন অ্যাস্ট্রোলজার, তিনি সেটা বুঝবেন, এর চেয়ে ব্যঙ্গে আর কিছু বলতে হবে না। সুব্রত বাবু চতুর্থ ভাব অ্যাক্টিভ কিনা ওনার? জি ভাই, চতুর্থ ভাব থেকে কি দেখা জি হয়? স্যার। পিতৃ সম্পদ, বাড়ি, মা, বন্ধু মিত্র, ঠিক আছে, হ্যাঁ পরিবার, স্যার, এগুলো অ্যাক্টিভ আছে কিনা? এগুলো স্যার অ্যাক্টিভ স্যার তার। যে কোনো ভাবে, কোনো না কোনো ভাবে পজিটিভ নেগেটিভ এগুলোর হচ্ছে ক্রিয়াশীলতা আছে না এখন? স্যার পজিটিভ স্যার তার এখন। এখন কেন পজিটিভ হচ্ছে সেটা হচ্ছে লগ্নের শুভ শনি। শনি বৃষ লগ্নের একমাত্র রাজ্যকারী গ্রহ, তাই না? জি স্যার। হ্যাঁ এবার আরেকটা জিনিস আপনাদেরকে শনি যেটা, তো তার এখানে লিখে রাখুন যে গ্রহ। নক্ষত্র যেটা দেখা, এই ভাবটা মাস্ট বি অ্যাক্টিভ, মানে এটা অ্যাক্টিভ, এর শতভাগ নিশ্চিত। তাহলে আমরা শতভাগ নিশ্চিত হলাম কি? শনির মহাদশা চতুর্থ ভাবে একটি হলো, প্লাস আর কোন ভাবে একটি হলো, আর হচ্ছে এখানে আমরা 9 পেলাম, 10 পেলাম, 5 পেলাম, 11 পেলাম। তো এইগুলোর মধ্যে যে সেটা হচ্ছে রিপিট করবে, রিপিটেড যে ভাব, এখানে কি কোনো ভাব রিপিট করছে? না, কোনো ভাব রিপিট করে নাই। তো রিপিট করে নাই, কিন্তু আমরা ছেড়ে দেব না। এবার আমরা দেখব অন্তর্দশা। অন্তর্দশা কি আছে? শুক্র। শুক্র। এবার একই নিয়ম আপনার ভাব, তাহলে ভাব হচ্ছে শুক্রের ভাব কি? 1 নম্বর আর হচ্ছে 6 নম্বর, তাই না? বৃষ লগ্ন সাপেক্ষে শুক্র 1 নম্বর 6 নম্বরের অধিপতি। রাইট। এবার লগ্নের ভাব হচ্ছে অবস্থা, শুক্রের অবস্থান হচ্ছে আপনার তৃতীয়, 3 নাম্বার। এবার হচ্ছে দৃষ্টি, শুক্রের দৃষ্টি কোথায় পড়লো? নবমে। এবার হচ্ছে নক্ষত্র, শুক্র নক্ষত্রে যে পুষ্য নক্ষত্রে, পুষ্য নক্ষত্রে রিপ্রেজেন্ট করেছে শনি। শনি হচ্ছে 9 এবং 10 নম্বর ভাবের অধিপতি, তাহলে 9 প্লাস 10। এবার তারিখটা বলুন, শুক্রের অন্তর্দশা কতদিন পর্যন্ত আছে? স্যার বোর্ডের নিচের দিকটা স্যার দেখা যাচ্ছে না স্যার, একটু যদি ক্যামেরা। শুক্র 30 জুন 24 থেকে 31 আগস্ট 27। কত? 31 আগস্ট 27। 31 আগস্ট 2027। তাহলে 31 আগস্ট 2027, এখানে আমরা আপনার হচ্ছে প্রথমে হচ্ছে নক্ষত্র কি পেয়েছি দেখুন, মহাদশা থেকে নক্ষত্র পেয়েছি 4 নম্বর ভাব, আর অন্তর্দশা থেকে নক্ষত্র পেয়েছি প্লাস হচ্ছে 9 নম্বর প্লাস হচ্ছে 10 নম্বর, এই 3টা নক্ষত্র পেলি। তার মানে উনার চতুর্থ ভাব অ্যাক্টিভ হইছে, এবং 9 নম্বর অ্যাক্টিভ হইছে, এবং 10 নম্বর অ্যাক্টিভ হইছে। আচ্ছা, এটা হলো একটা। আর হচ্ছে রিপিট কি করছে, আবার দেখুন 9 নম্বর রিপিটেড ভাব লেখুন আপনি, রিপিটেড, ঠিক আছে? রিপিটেড ভাব হচ্ছে 9 নম্বর, প্লাস হচ্ছে আর কোনো ভাব রিপিট করছে না, আর কোনো ভাব রিপিট করে নেই। আপনারা স্যার সবাই খাতায় লিখে দেখুন, হইলো? স্যার নক্ষত্র 9 + 10টা কি স্যার একটু মিস করে গেছি মানে বুঝতে। শুক্রের অন্তর্দশায় নক্ষত্র 9 এবং 10 লেখছেন তো? হ্যাঁ স্যার এটা লিখছি স্যার, হচ্ছে মানে কি এবার 9। শুক্র শনি নক্ষত্রে যে আছে তো। নক্ষত্রে বসছে
শুক্র কোন নক্ষত্রে বসছে? শনি নক্ষত্রে। তার শনি জন্য নক্ষত্রে। নবম দশমটা লগ্ন সাপেক্ষে নবম দশমটা একটি বলবো। শনি তো নবমপতি দশমপতি, আর শুক্র বসছে পুষ্যা নক্ষত্রে, এই কারণে। বুঝতে পারছেন সুদীপ্ত বাবু? স্যার কিরু স্যার যেটা নেটে বলছে স্যার কি? এই জায়গাটা স্যার আমিও ক্লিয়ার না স্যার, নেটে এটা আমিও নেটে ক্লিয়ার না। প্রবলেমের জন্য আর পুষ্যা তো স্যার শনির নক্ষত্র স্যার, বুঝতে অষ্টম পারছি স্যার। 8 নম্বর নক্ষত্র। হ্যাঁ, শনি পুষ্য তো শনির কোনো নক্ষত্র, ভাবে সেটাই তো। ভাবে অ্যাক্টিভ হবে না স্যার শুক্র নক্ষত্র অনুযায়ী। কি বলছেন? শুক্রের নক্ষত্রই তো আসছে, না, শুক্রের নক্ষত্র তো শুক্র পুষ্যা নক্ষত্রে বসছে, তাহলে শুক্র হচ্ছে 8 নম্বর পুষ্য নক্ষত্রে বসে আছে। তো পুষ্য নক্ষত্রে রিপ্রেজেন্ট কে করে? পুষ্য নক্ষত্রের অধিপতি গ্রহ কে? শনি। 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 আমরা তো এই জন্মযোগে কিসের বিচার করি? ভাবের বিচার করি না, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9 গ্রহের তো এবং বিচার 10 করি না নম্বর। আমরা। 9 এবং 10, যখনই লগ্ন ঠিকই আছে ইনপুট ঠিকই করি আছে। তখন সেটা হয়ে যায় ভাবচক্র। আমরা করি ভাবের বিচার। তাহলে যেহেতু আমরা ভাবের বিচার করি, তাহলে শনি কোন ভাবকে রিপ্রেজেন্ট করছে? 9-10। জি স্যার। এইবার মহাদশায় শনি হচ্ছে নক্ষত্র চতুর্থ ভাব পাইলাম আমরা, এই যে নক্ষত্র, আর অন্তর্দশায় পাইলাম 9 আর 10। আর রিপিটেড এখানে ওই অবস্থান ভাব দৃষ্টি এখানে রিপিটেড করছে, 9 নম্বর ভাব করছে রিপিটেড, মানে 9 নম্বর ভাবটা ডাবল আসছে। রিপিট বলতে ডাবল। এই বিষয়টা ক্লিয়ার হইলো কিনা দেখুন আপনি। ক্লিয়ার না স্যার হলে আবার বুঝতে স্যার পারছি স্যার। এইখানে স্যার এইখানে যদি স্যার শনিদেবের তো মহাদশা চলতেছে, আগে শনিদেবের যেই ভাবে অবস্থান করতেছে ওই ভাবে অ্যাক্টিভ, আগে থেকেই অ্যাক্টিভ অন্তর্দশা আসার পর। যদি অন্তর্দশা মানে মহাদশা যদি শনিদেবের না হইতো, তাহলে কি স্যার এইখানে যে স্যার শনিদেবের নক্ষত্র পাইছে শুক্র, নবম নবম ভাব আর দশম ভাব অ্যাক্টিভ হয়েছে, সাথে সাথে কি স্যার শনিদেব যে ভাবে অবস্থান করতেছিল সেই ভাবটা অ্যাক্টিভ হবে? না, এখানে তো সেই ভাবের প্রশ্ন আসে নাই, এখানে তো 9 আর 10 এর কথা বলছি। না, উনি যে প্রশ্নটা করছে এজন্য স্যার আমি বলি, পার্থবাবু আপনি বলছেন যদি শনির মহাদশা না থাকতো তারপরও সেই নবম এবং দশম ভাবে অ্যাক্টিভ হইতো কিনা। হ্যাঁ, শুক্র যদি ওই নক্ষত্রে পড়তো বা ওইখানে যদি শুক্র না থেকে অন্য কোনো গ্রহ থাকতো এবং সেটা যদি শনি নক্ষত্রে পড়তো, তাহলে সেই নবম এবং দশম ভাবে অ্যাক্টিভ হইতো। হ্যাঁ, সেটা বুঝতে হইতো পারছি। স্যার। এখন স্যার স্যার যদি শনিদেবের যেমন মহাদশা চলতেছে সেই কারণে শনিদেব যেই ভাবে অবস্থান করতেছে লগ্ন চার্টে সেই ভাবও স্যার অ্যাক্টিভ আছে। এখন যদি মানে শনিদেব ওইটা যদি না হইতো যে শনিদেবের মহাদশা অ্যাক্টিভ না, অন্য কোনো মহাদশায় আছে, শুক্র শুক্র যেই ইটা পাইছে, শুক্রের অন্তর্দশায় যে নক্ষত্রে বসছে পুষ্যা নক্ষত্র, পুষ্যা নক্ষত্রের অধিপতি শনি, নবম ভাব আর দশম ভাবের মানে অধিপতি নবম বা দশম ভাবে অ্যাক্টিভ। এখন শুক্রদেব যদি মানে ওই মহাদশার যে ইটা মানে অন্য কিছু যদি হইতো তাহলে স্যার ওইটা কি অ্যাক্টিভ থাকতো কিনা ও আমি আরে বুঝাতে পারিনি এটা। মহাদশার, আপনার কথাটা পরিষ্কার বুঝতে চেষ্টা করুন। মহাদশা শুক্রের নাকি আপনার রবি সেটা প্রসঙ্গ না। প্রসঙ্গ অন্তর্দশা গ্রহটি কোন নক্ষত্রে বসে আছে, কার মহাদশা, এটা বিচার্য বিষয় না। বিচার্য বিষয় হচ্ছে অন্তর্দশা, যখন আমি দেখব কাউন্ট করবো তখন অন্তর্দশা গ্রহটি কোন নক্ষত্রে বসে আছে। এবার অন্তর্দশা গ্রহটি শুক্রের নক্ষত্রে বসে আছে, এবার বৃহস্পতি দশা এলে কি সে আপনার হচ্ছে বুধের নক্ষত্রে চলে যাবে? আচ্ছা। এই লোক যতদিন জীবিত থাকবে এই শুক্র এই পুষ্য নক্ষত্রেই থাকবে। পার্থবাবু কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? জি স্যার। মানে মহাদশা যদি ধরেন আপনারা এখানে মঙ্গলের মহাদশা চলে আর হচ্ছে শুক্রের অন্তর্দশা, ওই একই ফলাফল দেবে। মঙ্গলের মহাদশা শুক্রের অন্তর্দশা, কিন্তু শুক্র তো এই আপনার পুষ্য নক্ষত্রে বসে থাকবে। তার নক্ষত্র তো আমি পরিবর্তন করতে পারবো না, কেউ পরিবর্তন করতে পারবে না, ওইটা জন্ম তারিখের দিন সিলেকশন হয়ে গেছে। এই নক্ষত্রটা যে বাপকে রিপ্রেজেন্ট করে, সেটা যদি পঞ্চম ভাব হয় পঞ্চম, সেটা যদি নবম ভাব হয় নবম। এবার ধরেন শুক্র যদি এখানে আপনার অষ্টম না হইয়া এখানে ধরেন তৃতীয় ভাবে 3 নম্বর নক্ষত্রে বসে আছে, তাহলে কি সেটা নবম রবির নক্ষত্র? স্যার এটারে নবমটা বসাই দেন, অশ্লেষা নবমটা বসাই দেন না, আমি 3 বছর অশ্লেষ 3 হচ্ছে কৃত্তিকা, তাহলে কি বাপ কি হবে? কৃত্তিকার অধিপতি কে পার্থবাবু? রবি, রবি স্যার, রবি। হ্যাঁ, রবি। তাইলে কিন্তু শুক্রের অন্তর্দশায় নক্ষত্র হবে, নক্ষত্র দ্বারা যে বাপ একটি হবে সেটা হচ্ছে চতুর্থ বাপ। আর এবার যদি আপনি অষ্টাশা নক্ষত্র দেন, টিটু স্যার সেটা বলছে বুধ, তাহলে একটি হবে কোনটা? দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাব। এমন মনে হয় ক্লিয়ার হয়েছে।
স্যার এই রিপিট যে জিনিসটা একটু যদি আবার একটু ধরা দিতেন, আমি বুঝতে পারিনি স্যার। একটু রিপিট। রিপিট হচ্ছে আপনার, যেমন আমরা মহাদশা আর অন্তর্দশা কম্বিনেশন করে তো রেজাল্টটা করব। এখন মহাদশায় শনির মহাদশা চলছে, শনি হচ্ছে 9-10 নম্বর ভাবের অধিপতি, 9 নম্বর এবং 10 নম্বর ভাবের অধিপতি আমরা লিখলাম। তাহলে আমরা এখানে পেলাম 9-10। এবার অবস্থান হচ্ছে তার 5-এ, পঞ্চমে, আর সে দৃষ্টি দিল হচ্ছে সপ্তম দৃষ্টি দিল একাদশে। ঠিক আছে, তো এই পর্যন্ত হচ্ছে একটা অংশ। আর নক্ষত্র হচ্ছে অবশ্যম্ভাবী, মানে এটা অবশ্যই আপনি ফলাদেশ করবেন নক্ষত্রের ফলাদেশটা। তো এবার অন্তর্দশায় হচ্ছে এরকম 3টা পাইলাম, ভাব, অবস্থান, দৃষ্টি। তাহলে অন্তর্দশায় কি ভাব হচ্ছে 1 থেকে 1, 6, 3 আর হচ্ছে 9। তাহলে অন্তর্দশায় 9 আছে, আর আপনার হচ্ছে মহাদশায় 9 আছে। তাহলে এখানে 9 রিপিট করছে না, জি স্যার, জি স্যার। ডাবল হইছে ঠিক না। আছে। তো যে না না, ভাবটা রিপিটই ডাবল করছে। হবে আমরা সেই ভাবটাকে নেব, আর যে ভাবগুলো আপনার হচ্ছে নক্ষত্র দ্বারা অ্যাক্টিভ হইছে সেই ভাবগুলোকে নেব। চতুর্থ, নবম, দশম আর হলো মানে নবম। এখানে কিন্তু নবম ভাব ডাবল আসছে, আমরা এখানে ডাবলই রাখবো, এটাকে আর সিঙ্গেল করবো না। মানে তার ভাগ্যটা কিন্তু এখানে প্রস্ফুটিত। এইবার হচ্ছে আপনি সংযোগ করুন, নবম ভাব মানে ভাগ্য তার হচ্ছে অ্যাক্টিভ, ভাগ্য ভাব অ্যাক্টিভ, দশম ভাব অ্যাক্টিভ। দশম ভাব থেকে কি বিচার করি? কর্ম। কর্ম বিচার কর্ম করছি। স্যার। তাহলে কর্মক্ষেত্র, কর্মটা কিন্তু কর্মক্ষেত্র দশম ভাব থেকে। কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে সুনাম, সামাজিক সুনাম, কর্মক্ষেত্রে প্রমোশন, যশ, এগুলো সব বিচার করা। এবার ভাগ্য ভাব অ্যাক্টিভ আছে, তাহলে শুক্রের অন্তর্দশা শুরু হওয়ার পরে এই পর্যন্ত অনেকটা সময় হয়তো পার হয়ে আসছে। এর মধ্যে হচ্ছে কি বলে, কর্মক্ষেত্রে কোনো ধরনের সুনাম, যশ বৃদ্ধি বা প্রমোশন বা হচ্ছে বেতন বৃদ্ধি এগুলো হইছে সুব্রত বাবু এই লোকের? স্যার এই লোকের হয়েছিল স্যার, আবার হয়েছিল। স্যার বেতন। হ্যাঁ স্যার, স্যার কিছুদিন পরে স্যার এই লোকের মানে লম্বা সময় ছিল, কিছুদিন স্যার তার বেতন কমে আসছে স্যার আবার। আবার কমে আসছে। হ্যাঁ স্যার, কিন্তু এই মানে সেটা স্যার আবার আবার এই বছরই। একই অর্গানাইজেশনে আবার বেতন কমে কেনমে? এইটা স্যার এই যে রিস্ট্রাকচারিং এর কারণে স্যার তার বেতন কমে আসছিল, এটা হয়। আচ্ছা, আমি বলছি বেতন বৃদ্ধি হয়েছিল কিনা সেটা বলুন। বেতন বৃদ্ধি হয়েছিল স্যার হয়েছে, স্যার। ঠিক আছে। হ্যাঁ এখন নেগেটিভ কেন হয়েছে সেটা বিচার আমরা করব। তাহলে বেতন বৃদ্ধি হয়েছে, এই তো। তাইলে হ্যাঁ স্যার। আমরা হচ্ছে ওই যে বাবের সাথে বাবের কানেকশন আপনারা শিখছিলেন না, বাবের সাথে বাবের কানেকশন, চতুর্থ বাবের সাথে নবম বাবের কানেকশন। তাহলে পরিবারের প্রত্যেকটা ব্যক্তির ভাগ্যের উন্নতি করবে, মানে পরিবারে ছেলে মেয়ে স্ত্রী যারা আছে তারা কম বেশি যে কাজে হাত দিবে সে কাজে একটা ভাগ্যের সাপোর্ট পাবে। এবার বলুন পেয়েছে কিনা? হ্যাঁ স্যার, পেয়ে আসছে। পেয়ে আসছে। আচ্ছা, এবার হচ্ছে সামাজিক ক্ষেত্রে তার সুনাম বৃদ্ধি হয়েছে কিনা, কর্মক্ষেত্রে তার সুনাম বৃদ্ধি হয়েছে কিনা। এটা স্যার হয়েছে স্যার, কর্মক্ষেত্রে তার তার সুনাম চতুর্থ বৃদ্ধি ভাব হয়েছে। মিত্রকে বোঝায়, তার নতুন নতুন মিত্র পাইছে কিনা। না, জয়ন্তদা এখানে একটা কোশ্চেন আছে যে বলুন। কর্মক্ষেত্রের বিষয়, মানে আমাদের বিচার অনুযায়ী কর্মক্ষেত্রে তার সুনাম বৃদ্ধি এবং তার উন্নয়ন ঘটবে। আমার এখানে হচ্ছে সাউন্ডটা কেন যেন স্লো আসতেছে। শুধু আমারটাই নাকি অন্যটা সবাই? না, সবারটাই, শুধু আপনারটা আচ্ছা না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাউন্ডটা ঠিক আছে, কিন্তু সুব্রত বাবুর সাউন্ড, সুদীপ্ত বাবু, এরপরে হচ্ছে পার্থ বাবু, সবারই সাউন্ড একটু স্লো আসতেছে। আচ্ছা, এখানে যে জিনিসটা আমি একটু বলতে চাচ্ছি যে বিচার অনুযায়ী আমাদের দশম ভাবে তার উন্নয়ন হবে, এটা পরিষ্কার, কারণ হ্যাঁ। আমরা মহাদশায় পাইছি, অন্তর্দশায় পাইছি। হুম। আবার ভাগ্য মানে 9 নম্বর ভাবও রিপিট করছে, তার মানে কি ভাগ্য সুপ্রসন্ন, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, তো হ্যাঁ। সেইটা যদি আমরা ধরি তাহলে ওই ভদ্রলোক যখন রিস্ট্রাকচারিং হোক বা যে কারণেই হোক, তার যে কর্মক্ষেত্রের উন্নয়ন সেটা তো রইলো না। এই নেগেটিভ ভাবটা কোনখান থেকে আসছে এটাও কিন্তু বিচার্য বিষয়, এটা একটু আপনি ধরাই দিতে হবে। আমরা সেটা দেখব, আমরা সেটা আচ্ছা স্যার, আমি আমি আরেকটু স্যার যদি অ্যাড করি স্যার, তার তার ওই সময়টার ব্যাপারে, তার ওই সময়টা তার যে কোম্পানিতে সে চাকরি করতো, একটা বড় ধরনের পরিবর্তন ছিল যেখানে তার চাকরিও চলে যেতে পারতো, কিন্তু তার বেতন অল্প কমে কিন্তু তার চাকরিটা কিন্তু অ্যাক্টিভ ছিল অনেক, এবং অন্য অনেকেই কিন্তু চাকরি গেছে স্যার। এইটা একটা স্যার। আচ্ছা, না, শুধু অনেকে তো ছাড়াই এটা গেছে। যাক, কিন্তু এই এফেক্টটা কোথা থেকে আসছে সেটা জয়ন্ত হ্যাঁ স্যার ঠিক আছে, আমাদেরকে অবশ্যই। দেখাবে আর কি, যে
কোথা থেকে ওকে এই এফেক্টটা আসলো, নেগেটিভ এফেক্টটা? আচ্ছা, আমি আচ্ছা, একটা এফেক্টটা নিয়ে আমরা আলোচনা করব এখন হচ্ছে এখন আমরা যে আমরা একটার পজিটিভটা পর যে একটা, জয়ন্ত স্যার, হ্যাঁ যে সিস্টেম অনুসারে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা আসেন না, আস্তে আস্তে অটোমেটিকই তো সমস্যা। হ্যাঁ হ্যাঁ আপনি ধরছেন টিটু স্যার, আপনি সঠিক জায়গায় নক করছেন, ঠিক আছে, হ্যাঁ, সঠিক জায়গায় নক করছেন। তো তারপরে তো পরবর্তীতে ট্রানজিট যখন আছে। আমরা আসবো তখনই হ্যাঁ, আপনার হচ্ছে ওই আবুল হোসেন সাহেবের প্রশ্নের আনসার আমরা পেয়ে যাবো, ঠিক হ্যাঁ, আছে। আমি এই কারণে বলছি আগে আমরা শিখি জয়ন্ত স্যার থেকে, তারপরে অটোমেটিক আচ্ছা, এসে যাবে। এইবার হচ্ছে আমরা আরেকটা কিছু বিষয় আপনারা যে জেনে নিন। আপনার হচ্ছে এই এই পদ্ধতিতে বিচার করলে আছে না, এত সহজ একটা পদ্ধতি আর আপনি এত ইজিলি আপনি প্রেডিকশন করতে পারবেন, মানে স্যারের যে বিষয়টা এটা হচ্ছে একটা আলাদা স্পিরিচুয়াল একটা বিষয় থাকে। আর হচ্ছে সেই মেধা যদি আপনার হয়, যে অভিজ্ঞতা হয়ে যায়, তাহলে আপনি তো করতে পারবেন। কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ গণিত নির্ভর, জাস্ট আপনি অঙ্কটা করবেন, করে এই বাপগুলো রিপিট হয়েছে, আপনি ফলাদেশ করে দিলেন, ঠিক আছে। তো ফলাদেশ করে দেওয়ার পরে দেখা গেল যে ফলাদেশ আপনার 100% সত্য। তা আপনার তো হচ্ছে সেটাই দরকার, আপনি হচ্ছে 100% ফলাদেশ করবেন সত্য, মানে আপনার কথা হচ্ছে আমি বলছি এটা সত্য, এবার আপনি আমার পদ্ধতি ভুল বলুন আর যাই বলুন তাই বলুন। এবার যদি আপনার কেউ বলে যে আপনার পদ্ধতিগত ভুল আছে, এবার তাকে চ্যালেঞ্জ করুন যে আমার পদ্ধতি ভুল কিভাবে আপনি বলুন। যদি সে ভুল প্রমাণ করতে না পারে তাহলে ছেড়ে দিন, আপনার হচ্ছে প্রমাণ করার তো দায় নাই আপনার। যেহেতু আপনার প্রেডিকশন মিলে গেছে, আপনি কেন তাকে প্রমাণ করতে যাবেন যে আমার পদ্ধতি সঠিক আছে? সে কে? আর যদি সে প্রমাণ করে যে আপনার পদ্ধতি ভুল, তখন আপনি বলবেন যে এটা বিপি গোয়েলের পদ্ধতি। ভারতবর্ষের একটা বিখ্যাত অ্যাস্ট্রোলজার হচ্ছে বিপি গোয়েল, তার পদ্ধতি এটা, ঠিক আছে। দুটোই বলছে, আপনার হচ্ছে নিজেকে প্রমাণ করার দরকার নাই, আপনি প্রমাণ করবেন হচ্ছে প্রেডিকশন দিয়ে। আপনার প্রেডিকশনই হচ্ছে আপনার প্রমাণ। যদি কেউ আপনাকে ভুল প্রমাণ করে দেয়, ধরেন কোন একটা বই দিয়ে বললো যে না আপনার এই পদ্ধতি ভুল, তখন আপনি হচ্ছে ওই আবার বিপি গোয়েলের বই বের করবেন, বের করে হচ্ছে তাকে বলবেন যে না এটা হচ্ছে সঠিক পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা বিষয় আমি এই জায়গাটা একটু মুছে নিচ্ছি, ঠিক আছে। আপনারা হচ্ছে খাতায় লিখে রাখছেন তো যে যে বাপগুলো আমরা দেখছিলাম? আচ্ছা, আমরা একটা বিষয় বলছিলাম, অন্তর্দশায় গ্রহটি যেভাবে বসে থাকে সেই ভাবের ফল প্রদানে সমর্থ হয়, বলছিলাম না? জি স্যার, জি জি স্যার স্যার। তাহলে অন্তর্দশা গ্রহটি কোন ভাবে বসে আছে? তৃতীয় তৃতীয় ভাব। তৃতীয় তৃতীয় ভাব। ভাব থেকে আপনারা কি কি বুঝেন? যখন তৃতীয় ভাব অ্যাক্টিভ হয় তখন কি বলবেন? নিকটতমের ভ্রমণ বলা যায়, আত্মীয় প্রতিবেশী বলা যায়, তারপর নিজের হচ্ছে হলো ইচ্ছা শক্তি, চেষ্টা শক্তি বলা যায়, ভাই বোন বলা যায়, নিকটতম ভ্রমণ বলা যায়। হ্যাঁ, মনোবলের জায়গাটা, ইচ্ছা এটা শক্তির আপনার জায়গাটা। প্রতিবেশী তৃতীয় ভাব থেকে একটা সাহস। জিনিস আপনার হচ্ছে প্রেডিকশনের ক্ষেত্রে আপনার হচ্ছে কোন বিষয়ে আপনার কাজ করতে হবে, এটা আপনাকে মানে এখন হচ্ছে এই পর্যায়ে এসে আপনাকে জানতে হবে, ঠিক আছে। আপনি হচ্ছে এত কিছু তো বলতে পারবেন না, এত সময় নেই আপনার হাতে। আপনাকে হচ্ছে একটা বিষয় বলবেন, ওই একটা বিষয় সে হচ্ছে খুশি হতে হবে, এবং একই সাথে আপনার হচ্ছে সে বলতে হবে যেটা সত্য, ঠিক আছে। একটা এটা বিষয় বলতে গেলে তৃতীয় ভাব হচ্ছে রিকভারি বোঝায়, থার্ড হাউস হচ্ছে রিকভারি, থার্ড হাউস হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ। And কেন কমিউনিকেশন আর রিকভারিটাকে আমি আনলাম? কমিউনিকেশন হচ্ছে ধরেন হচ্ছে আপনি হচ্ছে আবুল ভাই হচ্ছে একটা বড় কোম্পানিতে চাকরি করে, এবার সুদীপ্ত বাবু চাকরি চলে গেছে, থার্ড হাউসটা অ্যাক্টিভ হচ্ছে, মানে শুক্র অন্তর্দশায় বসে আছে থার্ড হাউসে। সে যাই আছে আবুল ভাইকে বললো যে ভাই আমার তো চাকরি চলে গেছে, আপনার কোম্পানিতে যদি আমাকে একটা চাকরি দেন তাহলে ভালো হয়। তাহলে এই যে যোগাযোগটা হলো অ্যাস্ট্রোলজি, মানে ওই রেডিয়ান্স অ্যাস্ট্রোলজার সোসাইটির মাধ্যমে যোগাযোগ হলো। এই যোগাযোগের মাধ্যমে তার ওনার কাছে অনুরোধ করলেন, উনি মনে করলো যে আমরা একই সাথে আছি, একই সংগঠনে আছি, আচ্ছা ঠিক আছে আমার ইয়াতে অফিসে সুদীপ্তকে একটা চাকরি দিয়ে দিই, সুদীপ্তকে একটা চাকরি দিয়ে দিই। তাহলে কমিউনিকেশনের মাধ্যমে আপনার যোগাযোগটা হলো, আপনি রিকভারি পেলেন। রিকভারি কি পুরনো চাকরি পাওয়া না, রিকভারি মানে হচ্ছে আপনার যে আর্নিং যে বিষয়টা, উপার্জনের জায়গাটা, সেটা রিকভারি পেল, ঠিক আছে। এইবার হচ্ছে আপনার রিকভারি আর কি কি জায়গা থেকে হইতে পারে? চতুর্থ ভাব, চতুর্থ ভাবে রিকভারি হতে পারে, আপনার নবম ভাবে রিকভারি হতে পারে, দশমে রিকভারি হতে পারে। দশমের রিকভারি কি অলরেডি আপনার হচ্ছে ইয়ের যে কি বলেন ওনার নাম কি,
সুব্রত মল্লিক বলে দিয়েছে যে ওনার চাকরি মানে এই ব্যক্তির চাকরি চলে যাওয়ারও উপক্রম হয়েছিল, কিন্তু হচ্ছে ছাঁটাই মাটাই করে এটা রয়ে গেছে, মানে ওই তারটাও যে টাকার কারণে রিকভারি হয়েছে। আচ্ছা, এবার আপনাকে হচ্ছে চতুর্থ ভাব মানে পরিবারের রিকভারি হবে, ঠিক আছে, পরিবারে যা যা, উনি তো অনেকটি বলছে রিকভারি হচ্ছে। এখন আবুল ভাই যে মেইন প্রশ্ন করছে যে ইয়েটা কেন হলো? আমরা এই যে বেতন কমে যাওয়া, এটাকে আমরা কি বলবো, বিড়ম্বনা? হ্যাঁ, বিড়ম্বনা। দুর্দশা বিড়ম্বনা এই সংজ্ঞায় ফেলবো কিনা? জি জি। বেতন বেড়ে আবার কমে গেল, বিড়ম্বনা। এখন শনির মহাদশা চলছে, তো শনির মহাদশায় সবকিছু আপনার শুভ পাবেন সেটা হয়? না, সেটা হবে না। সব পাবেন সেটা তো হয় না। হ্যাঁ হ্যাঁ। শনির তো কাজই হচ্ছে আপনাকে দুঃখ দুর্দশা বিড়ম্বনা দিয়ে আপনাকে সফলতা দিবে, ঠিক আছে? তো শনি ওনাকে আপনাকে দিছে, আবার হচ্ছে নিয়ে গেছে, মানে হচ্ছে দুঃখ দুর্দশা বিড়ম্বনা। কিন্তু এই দেখুন আপনার হচ্ছে 31/8/2027, এর ভিতরে হয়তো বা আবার ওনার ইনক্রিমেন্ট হয়ে যাবে, সময় আছে, আবার রিকভারি হতে পারে। এবার কখন হবে? প্রত্যন্ত দশা কোনটা চলে আপনার দেখুন তো সুব্রত বাবু, প্রত্যন্ত দশা কি চলে এখন? বিশ্বলগ্নে তো স্যার শনিদেব বাধক স্যার, সেই ক্ষেত্রে কিছুটা নেগেটিভ তো আসবে স্যার। বিশ্বলগ্নে শনি বাধক না, শনি যে বাধক সেটা ভুলে গেলেন? ওনার বাধকপতির দশা চলে। রাইট। জি স্যার, এটাই বলতেছিলাম। জুপিটার প্রত্যন্ত দশা, জুপিটার প্রত্যন্ত না, দশা কি? জুপিটার পার হয়ে গেছে, এখন স্যাটার্ন। এখন শনির প্রত্যন্ত দশা চলে। হ্যাঁ, আগেরটা কি ছিল? আগেরটা জুপিটার ছিল। জুপিটার ছিল। তাহলে জুপিটার কোথায় বসে আছে? পঞ্চমে। জুপিটার পঞ্চমে, তাহলে জুপিটার হচ্ছে তার সপ্তম ভাবের ফল দিবে, যেখানে বসে থাকি একাদশ ভাবের ফল দিবে। পঞ্চমে বসা থাকলে তার সপ্তম দৃষ্টি তো পড়তেছে একাদশে। একাদশে না? তাই ওই যে, হ্যাঁ, সুব্রত বাবু বেতনটা বা আপনার কমছে যখন, তখন প্রত্যন্ত দশা কি চলছিল? তো সুব্রত বাবু মানে কোন এটা মাসে? ফেব্রুয়ারিতে এটা ফেব্রুয়ারি 1 তারিখে কমছিল। আচ্ছা, ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি। বেতনটা একটু কমে গেছে আবার, তাই তো? হ্যাঁ, ওই সময় কোন গ্রহের প্রত্যন্ত দশা চলছিল? দেখতেছি, তখন চলতেছিল ফেব্রুয়ারির কত তারিখ বলেন? ফেব্রুয়ারি 1 তারিখ থেকে 1 তারিখ, তাইলে রাহু ছিল, রাহু ছিল। এবার রাহু কোথায় বসে আছে দেখুন, রাহু তৃতীয় বসে আছে। তৃতীয় বসে থেকে কোথায় গিয়ে দিছে? নবমে। নবমে। হ্যাঁ, আর দৃষ্টি দিছে অষ্টমে সপ্তম দৃষ্টি দৃষ্টি দিছে, নবমে বসে অষ্টমে দিছে। প্রত্যন্ত দশায় বসা গ্রহটি যেভাবে বসে থাকে তার নবমে, বিপরীত ভাবে আপনার হচ্ছে সপ্তম। ইয়ে দিবে। এখন রাহু কি করবে? রাহুর দশা শুরুই তো করলাম যে রাহুর দশা খারাপ। তা রাহু আপনার হচ্ছে, রাহু তো আপনার অন্ধকার, আপনার মানে জীবনটাকে অন্ধকারে ডুবিয়ে দিবে। হ্যাঁ। না, এবার কিন্তু কি answer রাহু তো পাইলেন? আবার উন্নয়নও দেয়, আকস্মিক উন্নয়নও তো দিচ্ছে। হ্যাঁ, আকস্মিক উন্নয়ন দেয়, সেটা হচ্ছে যখন আপনার সে আপনার তুঙ্গস্থ থাকে, যখন সে মূল ত্রিকোণে থাকে, যখন সে লগ্নকে রিপ্রেজেন্ট করে, তখন উন্নয়ন দিবে। জি জি জি, ঠিক আছে, এটা ক্লিয়ার। এখানে সুব্রত বাবু, আপনি বললেন যে ওই ভদ্রলোকের আহ, ফেব্রুয়ারি 8 তারিখে ছিল পর্যন্ত রাহু ছিল, তাইলে যখন এই ছাঁটাইটা হয়েছে তখন রাহু 8 তারিখ ফেব্রুয়ারি, রিকভারি কি 8 তারিখের পরে হয়েছে? মনে করেন স্থায়িত্বটা যেমন ছাঁটাইটা শেষ হওয়ার না, পর কি? হ্যাঁ, মোটামুটি স্যার ওই 8 তারিখের দিকেই স্যার তার নিউজ আসে যে সে থাকতে পারছে, মানে ওই 1 তারিখে তার মানে কার্যকর তাইলে হয় হচ্ছে 1 তারিখ থেকে, হুম, কিন্তু আসলে সে জানতে পারে ওই 8-9 ওরকম সময় সে জানতে পারে আর কি। তাইলে রাহু প্রথমে মাইনাস করছে, জুপিটার সেটাকে প্লাস করছে। জুপিটার 8 তারিখ থেকে আবার 12 জুলাই পর্যন্ত জুপিটার প্রত্যন্ত দশা চলছে। জুপিটার যেহেতু পঞ্চমে বসা আছে, একাদশে দৃষ্টি দিচ্ছে, এবার একাদশে অ্যাক্টিভ করছে। এবার একটু ভাব সমূহের ওই দশান্তর্দশের বিচারে ভাবটাকে আপনি কিভাবে গণনা করবেন, ভাবের যে তাৎপর্যটা কি ধরবেন সেটা ধরে নিন। যদি 1 নম্বর ভাব অ্যাক্টিভ হয়, নক্ষত্র দিয়ে হোক আর রিপিটেড দিয়ে হোক, 1 নম্বর ভাব যদি অ্যাক্টিভ হয়, নক্ষত্র দিয়ে হলে একবার আসতে চলবে, আর রিপিটেড হচ্ছে দুইবার, মানে দুইবার যদি হয়, তাহলে 1 নম্বর ওই প্রক্রিয়া যদি 1 নম্বর ভাব অ্যাক্টিভ হয়, তাহলে আপনার প্রতিষ্ঠা আসবে।
জয়ন্ত স্যার, আমি একটু লাইনে ছিলাম না, ওই কারেন্ট চলে গেছিল। প্রত্যন্ত দশাটা কোনটা? বৃহস্পতি নি নাকি প্রত্যন্ত দশা? প্রত্যন্ত দশা বৃহস্পতি। তো বৃহস্পতি হলো, তো বৃহস্পতি দশাতেই তার অধঃপতন হবে। বৃহস্পতি তার অষ্টমপতি এবং পঞ্চমে বয়ে রয়েছে। শনির তো বিধ্বস্ত করবেই, লগ্ন সাপেক্ষে পাপ এই পঞ্চমে করবেই। এটার আলোচনা আলোচনা হয়েছে। আবার নিরুজ স্যার একটু আলোচনাটা রিপিট করুন। আচ্ছা, আমি শুনতে এখানে পাইনি, তার জন্য বললাম। এখানে ব্যাপারটা হচ্ছে উনার যখন মানে ঝামেলা চলতেছিল সেটা ছিল রাহুর প্রত্যন্ত দশা। আর বৃহস্পতির রাহু রাহু যেখানে বসে আছে, সে ভাগ্যস্থানে একটা বিড়ম্বনা তৈরি করেছে, যেহেতু সে তৃতীয় বসে আছে না ভবে দৃষ্টি দিচ্ছে। আবার যখন বৃহস্পতি অন্তর্দশা প্রত্যন্ত দশা চলে আসছে, সে কিন্তু আবার পঞ্চমে বসে একাদশে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি তো কিন্তু প্রাপ্তিটা, রিকভারিটা হ্যাঁ করাইছে। রিকভারিটা করাইছে। এটা সেটা। বৃহস্পতি লগ্ন সাপেক্ষে পাপ হইলেও নৈসর্গিক শুভ হয়, অনেক ক্ষেত্রে কিন্তু ভালো এবং রেজাল্ট দেয়। নিজের ঘরের দৃষ্টি দেওয়াতে এটা শুভ হয়ে গেল, নিজের ঘরের দৃষ্টি দেওয়া, হ্যাঁ, একাদশে দৃষ্টি দেওয়াতে। ঠিক আছে স্যার, বলেন জয়ন্ত স্যার। এবার 1 নম্বর ভাব যদি অ্যাক্টিভ হয় তাহলে প্রতিষ্ঠা হবে, বিজয় হবে, মানে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে আর কি। আর 2 নম্বর এবং 7 নম্বর ভাব যদি অ্যাক্টিভ হয় তাহলে চিন্তার চাপ, টেনশন, চিন্তার চাপ। 2 হচ্ছে পরিবারের একাধিক ব্যক্তির অসুস্থতা। একাধিক ব্যক্তির অসুস্থতা ধারাবাহিকভাবে, মানে একজনের হচ্ছে ভালো হলো, মার ভালো হলো, তারপরে যে বাবার শুরু হলো, এইভাবে ধারাবাহিক। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। এবার দ্বিতীয় ভাব আর হচ্ছে 7ম ভাব হচ্ছে চিন্তার চাপ, পরিবারের একাধিক ব্যক্তির অসুস্থতা ধারাবাহিকভাবে। তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগ, যোগাযোগ হবে, তারপরে আপনার হচ্ছে রিকভারি হবে। যখন হ্যাঁ তৃতীয় স্যার। ভাব অ্যাক্টিভ হবে, এটা আলাদা বলছি, বাবদ ভাবম সূত্রে এটা বলছি, এটা ব্রেনে রাখতে হবে আপনার। আচ্ছা, চতুর্থ ভাব যখন অ্যাক্টিভ হবে তখন আপনার পরিবার অ্যাক্টিভ হলো, পরিবার, পরিবার, বন্ধু মিত্র, বাড়ি। ঠিক আছে? এবার যদি স্টুডেন্ট হয়, স্টুডেন্ট হলে যে প্রাথমিক শিক্ষা, এবার হচ্ছে এসএসসি পরীক্ষার্থী আসছে, আর আপনি দেখলেন তার হচ্ছে চতুর্থ ভাব অ্যাক্টিভ হয়েছে, তাহলে কি বলবেন? এ প্লাস পাবে কি পাবে না? পাবে স্যার। পাওয়ার চান্স পাবে আছে। স্যার। হ্যাঁ, না, পাওয়ার কিন্তু চান্স আছে, পাবে এই কথা আমরা বলবো না। পাবে এই কথা বলা যাবে না, সে তো পাস পাওয়ার পাস চান্স আছে। করে, হয়তো পড়াশোনাই করে না। না, কোনো অবস্থাতে পাবে বলা যাবে না, তবে চতুর্থ ভাব যেহেতু অ্যাক্টিভ আছে মানে সে হচ্ছে মানে স্টাডি করে এটা, তখন আমরা বলবো যে আচ্ছা, তোমার স্টাডিটাকে তুমি তো করতেছো ভালো, তুমি ভালো স্টাডি করতেছো, তাহলে তুমি হচ্ছে আরো একটু অ্যাক্টিভ হও, আর একটু অ্যাক্টিভ হলে লেখাপড়া তুমি হচ্ছে এ প্লাস পাওয়ার সম্ভাবনাটা বেড়ে গেল। মানে তোমার হচ্ছে রেজাল্ট খারাপ হবে না এটা তুমি নিশ্চিত থাকো, তবে এ প্লাস পাইতে হলে একটু পরিশ্রম করতে হবে, জাস্ট আর একটু পরিশ্রম বাড়াই দিবে। ঠিক আছে? এবার রেজাল্ট পঞ্চম খারাপ ভাব। হবে না, এটা নিশ্চিত। হ্যাঁ, ঠিক আছে। আর একটা কথা মনে রাখবেন, মানে কোনো কথায় আপনারা হচ্ছে শতভাগ বলবেন না, কারণ হচ্ছে শতভাগ বলা মানে ঈশ্বরের উপরে চলে যাওয়া আর কি। স্যার, 1 আর 2 ভাবটা একটু আর একটু রিপিট করবেন স্যার। 1 নম্বর হচ্ছে প্রতিষ্ঠা বিজয়, ও 2 আর 7 হচ্ছে পারিবারিক চিন্তার চাপ, মানে টেনশন দিয়ে আপনাকে হচ্ছে কাজ করবে। আবার যেমন 7ম ভাব হচ্ছে বিক্ষিপ্ত ভ্রমণ দেয়, এখন কারো 7ম ভাব অ্যাক্টিভ আছে, সে বলতেছে যে আমি তো ইন্ডিয়া যেতে বসলাম, ভিসা পামুনি, এখন কি বলবেন? বিক্ষিপ্ত ভ্রমণ দেয়, তার মানে আপনার হচ্ছে ওই 1-2 মাসের জন্য ভিসা পেয়ে যাবেন আপনি।
And এই যে মানে মূল স্ট্রাকচারাল বিষয়গুলো আছে, এই বিষয়গুলো না জানলে তো ওই প্রেডিকশনটা করা যাবে না। এবার পঞ্চম ভাব কি হচ্ছে? শুভ পরিবর্তন। পঞ্চম ভাব শুভ পরিবর্তন। সুপরামর্শ, সুচিকিৎসা, এবার কেউ অসুস্থ হয়ে মাদ্রাজ যাবে চিকিৎসা করার জন্য, ঠিক আছে? এখন আপনাকে এসে বলতেছে তো যাচ্ছি তো বিদেশ চিকিৎসার জন্য, বাঁচবো কিনা, আপনি কি বলবেন? হিন্দু হলে বলবেন যে ভগবানের কৃপায় বেঁচে আসবেন, আমি প্রার্থনা করি। আর মুসলিম হলে বলবেন আগে আল্লাহর কৃপায় আপনার হচ্ছে দোয়ায় আপনি বেঁচে আসবেন, আমি আল্লাহর কাছে দোয়া করি। বেঁচে আসবে সে, আর সে সুচিকিৎসা পাবে, সুপরামর্শ পাবে, শুভ পরিবর্তন করবে তার জীবনে। আর মৃত্যু কি শুভ পরিবর্তন হয়? মৃত্যু তো শুভ পরিবর্তন হয় না। না, কাজে তার জীবনে শুভ পরিবর্তন হবে মানে আপনি হচ্ছে ওই দোয়া করবেন, আপনার দোয়া কাজে লেগে যাবে। এবার চিকিৎসা করে আইসা আপনাকে হচ্ছে ধন্যবাদ দিবে, মিষ্টি খাওয়াবে, সবই করবে। 6 নম্বর, হচ্ছে ডেইলি রুটিন ওয়ার্ক। ডেইলি রুটিন ওয়ার্ক, আইনি ঝামেলা, পুলিশি হয়রানি, ঝগড়া ফ্যাসাদ, এবার গ্রহ যদি নেগেটিভ হয়, ধরেন শনির মতো একটা গ্রহ আছে, তাহলে পজিটিভ কি হইতে পারে? ঋণ প্রাপ্তি হইতে পারে। আপনাকে আইসা জিজ্ঞেস করলো যে আমি হচ্ছে একটা ব্যাংক লোন নিতে চাচ্ছি 50 কোটি টাকার, আমি পাবো কিনা। যদি তার সেই লেভেলটা সেরকম থাকে, এবার হচ্ছে রিক্সাওয়ালা আপনাকে জিজ্ঞেস করলো 50 কোটি টাকা ব্যাংক পাবো কিনা, তাহলে তো আপনার হচ্ছে বললে লাভ হবে না, যে পাবেন এটা লাভ হবে না। তাকে বলতে পারেন যে আপনার 50,000 টাকা পেতে পারে। কিন্তু কোনো যদি শিল্পপতি আপনার কাছে আসে, আপনি জানেন মানে শতভাগ যে সে একজন শিল্পপতি, তো সে 50 কোটি টাকার লোন পাবে কিনা সে জিজ্ঞেস করছে, হ্যাঁ লোন পাবেন, ঠিক আছে, এইটা বলে দেন যে আপনি হ্যাঁ লোন পাবেন। এবার আইনি ঝামেলা হবে, ব্যক্তি জীবনে ব্যক্তির, এবং হচ্ছে পুলিশি হয়রানি হবে, ঠিক আছে। এগুলা নেগেটিভ যে বিষয়গুলো এগুলো করবে। সপ্তম ভাবটা আগে লিখে নিছেন। অষ্টম ভাব, দুর্ঘটনা। অষ্টম ভাব তার দুর্ঘটনা ঘটবেই। দুর্ঘটনা মানে সে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলা, হাত ভেঙে ফেলা, এরকম কোনো বিষয় না। এরকম কোনো বিষয় না। 8 নম্বরে এসে আমরা টাইমে যাই বলি, আমরা বাবদ বাবন সূত্র যদি বলি, 1 নম্বর যে বাপ, তার ব্যয় বাপ কোনটা? 12। 12। তার দ্বাদশ ভাব। 2 নম্বর বাপের ব্যয় বাপ কোনটা? দ্বিতীয় ভাব। দ্বিতীয়। লগ্ন ভাব। লগ্ন ভাব স্যার। 3 নম্বরের ব্যয় বাপ কোনটা? ধনভাব। দ্বিতীয়। দ্বিতীয় বাপ। 4 নম্বরের ব্যয় বাপ কোনটা? তৃতীয়। তৃতীয় বাপ। 5 নম্বরের ব্যয় বাপ কোনটা? চতুর্থ। চতুর্থ বাপ। এবার দেখুন, 1 নম্বর বাপ অ্যাক্টিভ আছে, এবার গ্রহ নেগেটিভ হলে কি হইতে পারে? তার ব্যয় বৃদ্ধি পাবে, তার নিজের চিকিৎসার জন্য বিদেশ যেতে হতে পারে, তাকে নিজেকে হাসপাতালে যেতে হতে পারে। এবার তাকে আপনি বাঁচাবেন কি করে? তাকে বলবেন যে সদর হাসপাতালে যান, সরকারি হাসপাতালে যান, 10 টাকা টিকিট কেটে ডাক্তার দেখে আসুন, আর না হলে আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে। আর নাহলে হাসপাতালে যদি কোনো আত্মীয় স্বজন থাকে যে সে হাসপাতালে ভর্তি, সে চিকিৎসা করতেছে, আপনি তাকে গিয়ে দেখে আসুন, ফল নিয়ে যান, গিয়ে দেখে আসুন। এবার সে হচ্ছে গেল না, আপনার কথা বিশ্বাস করলো না, কিছুদিন পরে হ্যাঁ বলতেছে যে আমার তো হাসপাতালে যাইতে হয়েছে, সদর হাসপাতালে, আপনি তো বলছিলেন আমি যাওয়ার জন্য, আমি তো যাই নাই, কিন্তু আমার যাইতে হয়েছে। কি যাইতে হয়েছে? হঠাৎ করে আমার হচ্ছে যে পেটে ব্যথা হয়েছে, প্যানক্রিয়াসের জায়গায় ব্যথা হয়েছে, পরে তো আমার একটা অপারেশন লাগছে। ঠিক আছে? এবার হচ্ছে সারা জীবন তার হচ্ছে ওই আফসোস থাকবে, কেন আপনার কথা শুনে সদর হাসপাতালে যায় 10 টাকা টিকিট কেটে ডাক্তার দেখায় নাই, কেন আপনাকে বিশ্বাস করে নাই, এই আফসোস সারা জীবন থাকবে।
আর সারা জীবন আপনার জন্য হচ্ছে আত্মীয় স্বজনকে ধরে নিয়ে আসবে, যে সুকান্ত বাবুর কাছে চলে, সুকান্ত বাবুর কাছে চলে। ঠিক আছে, এই দশান্তর দশের বিচারের তাৎপর্য হচ্ছে এটা। যত বেশি এটাতে আপনি হচ্ছে নজর দিতে পারবেন, তত বেশি আপনার ক্লায়েন্ট বৃদ্ধি হবে। এটা আপনার ক্লায়েন্ট বৃদ্ধি করার জন্য দশা অন্তর্দশা। ঠিক আছে, প্রত্যন্ত দশা হচ্ছে ব্যক্তি পর্যায়ে বিচারে চলে যায় অনেকটাই। আচ্ছা, এবার দ্বিতীয় জানো ভাব স্যার একটা বিষয়, আমার একটু কোশ্চেন, এই হ্যাঁ, লগ্ন ভাবটা নেগেটিভ হলে তখন হাসপাতালে যেতে হবে নাকি? আমি লগ্ন নেগেটিভ বলছি না, বলছি লগ্ন ভাব অ্যাক্টিভ আছে। এখন একটিভ গ্রহটা হলে যদি আপনার পাপ গ্রহ হয়, ধরেন আমরা শনির মহাদশা চলে, শনির মহা বৃষ লগ্নের যতই আপনার ভাগ্যবতী হোক, সে বিড়ম্বনা কিছু দেবেই, দেবেই। সে বিড়ম্বনা দেবে। এর জন্যই আপনার সুব্রত মল্লিক যার জন্মচক দিচ্ছে তার বেতন কমে গেছে, সে বিড়ম্বনা দেবেই। আপনার মঙ্গলের মহাদশা চলছে আর আপনার হচ্ছে রক্তপাত হবে না, এটা হতে পারে না। তা আপনার রক্তপাত আটকাইবেন কি করে বলুন? কি করে আটকাইবেন? আপনার কাছে তো আসছে আপনার হচ্ছে আপনি আটকাই দেওয়ার জন্য, এমনি এমনি তো আপনাকে 500 টাকা দিচ্ছে না, 1000 টাকা দিচ্ছে না, কিভাবে আটকাবে বলেন? স্যার ব্লাড ডোনেট করা যায় স্যার, হ্যাঁ, ব্লাড ডোনেট করা যায়। হ্যাঁ, ব্লাড ডোনেট করুন। ঠিক আছে, ব্লাড ডোনেট করতে তো 1 ব্যাগ রক্ত দিতে হবে। এই আমাদের দেশে যে মানুষ আছে না, আপনার হচ্ছে হাতির মতো যার স্বাস্থ্য, তাকে যদি বলেন যে 1 ব্যাগ রক্ত দিন, তবে আমার শরীর দুর্বল, দেখুন আপনি চাইেন স্যার আমি তো 40 বার 92 কেজি দিছি। ওজন, বুঝছেন? ডাক্তার বলছে 2 ব্যাগ রক্ত খুলে ফেলাই দেন, তাও বলবে যে দেখুন আমার স্বাস্থ্যের অবস্থা। বাংলাদেশের মানুষ হচ্ছে বেশিরভাগ মানুষ ব্লাড ডোনেট করবে না, ইয়াং যদি না হয় ডোনেট করবে না, নতুন প্রজন্মের না ডোনেট করবে না। তাকে বলুন যে ডায়াবেটিস পরীক্ষা করে আসুন গিয়ে, হাসপাতালে যায় আপনার ডায়াবেটিস পরীক্ষা করে আসুন, তাহলে অন্তত 1 দেখি সিরিজ স্যার রক্ত তার 40 শরীর বার থেকে নেবে। দিছি। ঠিক আছে, মানে রক্তপাত হয়ে গেল। আচ্ছা, তৃতীয় ভাব যখন আপনারা দ্বিতীয় ভাব যখন একটি হবে, তখন আপনার লগ্ন ভাব একটি, মানে ব্যয় ভাব হচ্ছে লগ্ন, তাহলে তার দ্বিতীয় মানে যে আমি বলছি কি পারিবারিক টেনশন, চিন্তার চাপ। তো চিন্তার চাপ কারে নিয়ে হবে? নিজের নিয়ে হবে। আচ্ছা, যখন তৃতীয় ভাব আপনি একটি পাবেন, তখন দ্বিতীয় ভাব হচ্ছে তার ব্যয় ভাব, দ্বাদশ ভাব। তাহলে দ্বিতীয় ভাব কি? দ্বাদশ ভাব হচ্ছে আপনার তৃতীয় ভাব, আমরা বলছি রিকভারি। তো রিকভারি যোগাযোগের জন্য মানে কি হবে? তার অর্থ ব্যয় হবে। আপনি যে যোগাযোগ করবেন, যোগাযোগ যোগাযোগ বলতে আপনার শর্ট টার্ম ট্রাভেল তো বোঝায়, ভ্রমণও বোঝায়, তাহলে আপনার অর্থ ব্যয় হবে না? দ্বিতীয় ভাব আপনার অর্থ। যোগাযোগের জন্য আপনার যে বাক্য ব্যয় হবে না, আপনি বলতে হবে না যে কথাটা বলছিলাম যে আবুল ভাই আমাকে যদি একটু দয়া করে একটা চাকরির ব্যবস্থা করে দিতেন আপনার কোম্পানিকে, আপনার বাক্য ব্যয় হবে না? এবার আপনার থার্ড হাউস অ্যাক্টিভ আছে, আপনাকে বলে দিবেন আপনার ক্লায়েন্টকে যে আপনার বাক্য ব্যয় হতে হবে, করতে হবে। মানে যার কাছে আপনি যাকে মনে করেন যে তার কাছে আমি তার সাথে কথা বললে আমার হচ্ছে ইজ্জত চলে যাবে, আমার হচ্ছে মান ইজ্জত পাঞ্চার হয়ে যাবে, তাকেও যাই আপনি বলুন, অনুরোধ করে, কাজ হয়ে যাবে। এবার তার মধ্যে টেনশন থাকতে পারে যে তার সাথে তো আমার মিল মিশ নাই, তা সে আমাকে ভালো চোখে দেখে না, আমিও তাকে একজিক্টলি ভালো চোখে দেখি না, কাজ হবে কিনা। এবার আপনি নিশ্চিত দিতে পারেন যে না, কাজ হবে। আপনাকে তাকে কথা বলুন, কথা বললে কাজ হয়ে যাবে। এবার চতুর্থ ভাবে একটি আছে, তাহলে ব্যয় কি? তৃতীয় ভাব ব্যয়। এবার তৃতীয় ভাব থেকে আমরা ছোট ভাই বোন বিচার করি, তাহলে ভাই বোনের অসুস্থ হইতে পারে, ভাই বোন হাসপাতালে যেতে পারে, কারণ দ্বাদশ ভাব হয়ে গেল তৃতীয় ভাব। পঞ্চম ভাব, তাহলে চতুর্থ ভাব হয়ে গেল দ্বাদশ ভাব, তাহলে কি হতে পারে? মায়ের অসুস্থতা হতে পারে। পঞ্চম ভাব সন্তানের সুস্থ হতে পারে। এবার বয়স বিবেচনা করে নেবেন। 16 বছরের বাচ্চারা যদি বলেন আপনার হাসপাতালে নিয়ে আপনার সন্তানকে চিকিৎসা করতে হবে, তাহলে তার তো সন্তান নাই। এবার 40 বছরের লোককে বলুন যে আপনার যে সন্তান নিয়ে হাসপাতালে যাওয়া লাগতে পারে, তো সে বলবে হ্যাঁ আমি তো গেছিলাম, আপনি বলছিলেন যে আপনার কথা তো ফলে গেছে। মানে স্যার গ্রহ যে ঘরে বসে থাকে তার থেকে মানে দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়, তাই তো? দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়, দ্বাদশ ভাব বুঝাচ্ছে ব্যয়। কাজে আপনার এই ব্যয়টা আপনার হয়ে যাবে জীবনে, এই মানে ব্যয়টা যে আপনার ঘরে হবে। মানে গ্রহ যে ঘরে বসে থাকে তার থেকে দ্বাদশ ভাবে মানে ব্যয় হবে, এটাই বলতে চাচ্ছেন, তাই তো? চতুর্থ ভাব যদি অ্যাক্টিভ দেখেন, ঠিক আছে, চতুর্থ ভাব মানে পঞ্চম ভাব অ্যাক্টিভ দেখেন, তাহলে না না, তৃতীয় ভাব অ্যাক্টিভ দেখলে, তৃতীয় ভাব যে চতুর্থের কি আছে, চতুর্থের দ্বাদশ এটা, দ্বিতীয় ভাব তো চতুর্থের দ্বাদশ, তাহলে আপনার মার হ্যাঁ। অসুস্থ হইতে পারে। ওই যে সূত্র দ্বারা আমি বলছিলাম যে অষ্টম ভাব যখন অ্যাক্টিভ হয় তখন পিতা মারা যায়। এবার আমি যাদের জন্ম তারিখ আপনাদের জয়ন্ত আছে স্যার, এখানে। জয়ন্ত স্যার, আমি একটা বাস্তব উদাহরণ ওনাদেরকে বলতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে থার্ড হাউস
আমার দীর্ঘদিন অ্যাক্টিভ ছিল, এই থার্ড হাউসের অ্যাক্টিভে আমি অনেক কিছু করছি, কিন্তু আপনার ফ্যামিলির সদস্য কিন্তু ওই সময় একজন হারানো হয়। আমি কিন্তু আমার ছোট ভাই যখন মারা গেছিল তখন কিন্তু আমার থার্ড হাউস অ্যাক্টিভ, এবং আবার থার্ড অধিপতি কিন্তু মঙ্গল। আমি বুঝতে পারিনি এটা কথা। বুঝতে, আমার কথা শোনা যাচ্ছে না না? না, আমার এখানে আমার ল্যাপটপের হয়তো কোনো কারণে আচ্ছা, সিস্টেম হয়ে গেছে। আমি বলে দিই, নীরু স্যার বলছে ওনার ছোট ভাই যখন মারা গিয়েছিল ওনার থার্ড হাউস অ্যাক্টিভ ছিল, থার্ড হাউসে মঙ্গল ছিল। আচ্ছা, তাইলে থার্ড হাউসে মঙ্গল ছিল বলতে যে চতুর্থ দেবাব, আমি এটাই যে জয়ন্ত স্যার যেটা বললেন তার একটা বাস্তব উদাহরণ দিলাম আর কি, আমি এটাই। এবার ধরেন যাদের যাদের আপনার দুর্ভাগ্যবশত মা মা নেই বা দুর্ভাগ্যবশত পিতা নেই, আপনারা ওই সময়ের গ্রহ অন্তর্দশা বিচার করুন, বিচার করে দেখুন ওই সময়ে আপনার পিতা যে সময় মারা গেছে এই সময় অষ্টম ভাব আপনার অ্যাক্টিভ ছিল। অষ্টম অ্যাক্টিভ মানে নবমের দ্বাদশ, নবম পিতা, নবমের দ্বাদশ অষ্টম অ্যাক্টিভ হয়েছে, আপনার পিতার দুর্ঘটনা ঘটাই দিছে, মানে আপনার জীবনে দুর্ঘটনা আছে পিতার মৃত্যুর মাধ্যমে। তাইলে এবার ধরেন ষষ্ঠ ভাব অ্যাক্টিভ, ষষ্ঠ ভাব যদি অ্যাক্টিভ হয় তাহলে আপনার তার দ্বাদশ পঞ্চম, এরপর সপ্তম অ্যাক্টিভ, তার দ্বাদশ ষষ্ঠ, এবার অষ্টম অ্যাক্টিভ, তার দ্বাদশ সপ্তম। ঠিক আছে, আবার এই অষ্টম ভাব নবমের দ্বাদশ, নবমের দ্বাদশ, নবমের দ্বাদশ অষ্টম। নবম ভাবে অ্যাক্টিভ মানে তার দ্বাদশ অষ্টম, দশম অ্যাক্টিভ, তার দ্বাদশ নবম, একাদশ অ্যাক্টিভ, তার দ্বাদশ দশম, আর দ্বাদশ অ্যাক্টিভ তার লগ্ন। একাদশ দশম, ঠিক আছে, দ্বাদশ একাদশ। এটা মানে স্যার মহাদশা বা অন্তর্দশা যে কোনো ভাবে যে কোনো দশায় হতে পারে, তাই তো? হ্যালো, স্যার আপনি মিউট। এখানে জয়ন্ত স্যার মনে আউট হয়ে গেছেন। আসলে আজকে খুব নেটওয়ার্ক প্রবলেম, আমার ল্যাপটপের চার্জ চলে গেছে। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি বুঝতে পারছি না শোনা কথা। যাচ্ছে স্যার, স্যার শোনা যাচ্ছে স্যার, আপনার কথা জয়ন্ত স্যার শুনতেছি আছেন স্যার। এখানে মহাদশা অন্তর্দশা যে এই যে জয়ন্ত স্যার যেটা এখন বলতেছেন, যে ভাবটাকে আপনি ধরবেন ওই ভাবের তাকে প্রত্যেকটা ভাব বিচার করতে পারবেন কোন ভাবে আপনার রেজাল্ট আসতেছে। বেশ করে দ্বাদশ ভাবের কথা যে উনি বলছেন, থার্ড হাউস অ্যাক্টিভ, আপনার সেকেন্ড হাউসের চিন্তা থাকবে। আবার আহ, চতুর্থ ভাবের দ্বাদশ কিন্তু থার্ড হাউস। আমার জীবনের বাস্তব ঘটনা, আমার যখন অষ্টম ভাব অ্যাক্টিভ তখন আমার বাবা মারা যান, নবমের দ্বাদশ। যখন আমার থার্ড হাউস অ্যাক্টিভ তখন আমার ছোট ভাই মারা যায়। থার্ড হাউস তো ভাইকে তো ছোট ভাই বোনকে রিপ্রেজেন্ট করে, তো মানে ফ্যামিলি থেকে একজন আমি হারাইছি। এই মহাদশা অন্তর্দশার ক্ষেত্রে এই বিষয়গুলা মানে খুবই বিচার্য বিষয়। আপনারা আজকে যে বিচারটা শিখতেছেন এটা কিন্তু নিজেদের চার্টে অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার কখন কি হয়েছে। নবম ভাবে যদি অ্যাক্টিভ থাকে তাহলে কি স্যার অষ্টম ভাব মানে পিতার স্বাস্থ্য ঝামেলা হয়? কি কোন ভাব? নবম, নবম দম্পতির দশা চলে তাহলে কি স্যার সেই ক্ষেত্রে কি অষ্টম ভাবে ঝামেলা হয়? নবম ভাব যদি অ্যাক্টিভ থাকে তাহলে নবম কি দশমের দ্বাদশ, দশমের দ্বাদশ মানে কর্মের একটা হানি হইতে পারে। তখন আপনার সামাজিক মান মর্যাদা ক্ষুণ্ণ হইতে পারে যদি শুভ গ্রহ না থাকে, যদি পাপ গ্রহের দশা অন্তর্দশা চলে। এগুলা যদি রিপিটেড ভাব হয় বা নক্ষত্রের ভাব হয়। জি স্যার। এবং বাবার যদি আমার কথাটা কি শোনা যায়নি? হ্যাঁ শোনা যায়, আপনার শোনা কথা যায়। শুনতেছি হ্যাঁ পারতেছি। শোনা যাচ্ছে, বলেন। না, আমি ইয়ারফোন লাগাইছি এখন। স্যার আপনি ওখানে বলে আসছিলেন 8 নম্বর ভাব পর্যন্ত, 8 নম্বর দুর্ঘটনা, 7 নম্বর 6 নম্বরে ছিল ডেইলি রুটিন ওয়ার্ক। 8 এর
8 নম্বর হচ্ছে নবমের দ্বাদশ হচ্ছে 8 নম্বর, ঠিক আছে। দশমের দ্বাদশ হচ্ছে নবম, একাদশের দ্বাদশ হচ্ছে দশম, 12 দ্বাদশ হচ্ছে 11। আপনারা শুধু দেখবেন হচ্ছে দ্বাদশটা যে ভাবটা অ্যাক্টিভ আছে, যেমন এখানে চতুর্থ অ্যাক্টিভ আছে। চতুর্থ অ্যাক্টিভ থাকলে চতুর্থের দ্বাদশ কোনটা? তৃতীয়, ঠিক আছে। তাহলে ভাই বোন নিয়ে একটা ঝামেলা কিন্তু আছে। নবম অ্যাক্টিভ আছে, মানে নবমের দ্বাদশ কি অষ্টম, তার মানে আপনার হচ্ছে একটা সমস্যায় পড়তে পারেন। অষ্টম ভাব হচ্ছে সমস্যার জায়গা, সমস্যায় পড়তে পারেন। কি সমস্যায় পড়তে পারেন? আপনার পা ভাঙছে না? হ্যাঁ স্যার। মেবি আপনারই জন্মছক ধরে নিচ্ছি আমি। ফেব্রুয়ারিতে স্যার পা ভাঙছিল স্যার, গত বছর এটা স্যার, তাই হ্যাঁ, 25-এ। তখন তো আপনার কি বলে ওই শুক্রের অন্তর্দশা ছিল না তখন? ওই মানে শনির মহাদশাতে ছিল। শনি মহাদশায় ছিল স্যার। শনির মহাদশাতে ছিল, আপনার হচ্ছে নক্ষত্র দিয়ে তো রিপিট করছিল। তাহলে আপনার হচ্ছে যা আপনার হচ্ছে দেখবেন তা আপনার কিন্তু হবেই, ঠিক আছে। স্যার যে ভাবটা অ্যাক্টিভ হবে ওইভাবে গ্রহ থাকা কি আবশ্যক, নাকি ওইভাবে মালিক হলেই হবে, না না, দৃষ্টি থাকলেই হবে? আপনি বাপ জয় স্যার। যখন বলবেন তখন গ্রহ থাকা আবশ্যক না। বাপ যখন বলবেন তখন গ্রহ থাকাটা আবশ্যক না। বাপটাকে আপনি দেখবেন না, মূলত বাপ বিচারই আমরা করি, আমরা অন্য কিছু করি না, আমরা বাপ বিচারই করি। স্যার এইটা কি হচ্ছে মানে নবম ভাবের দশা নাকি নবম ভাবে গ্রহ থাকলে তার দশা বলতেছে? আপনার দশা টশা বলছি না, আপনার হচ্ছে যে কোনো দশায় আপনার অষ্টম ভাবে অ্যাক্টিভ হইতে পারে, সেটা ঠিক দ্বারা আছে। স্যার দৃষ্টির দ্বারা অ্যাক্টিভ হতে পারে, বা অধিপতি হলেও অ্যাক্টিভ হতে পারে, সেভাবে হতে পারে কি? হ্যাঁ, যে কোনো ভাবে আপনার অষ্টম ভাবে অ্যাক্টিভ। এখন আপনি প্রেডিকশনটা করবেন কি করে? এখন হচ্ছে প্রেডিকশনটা করবেন, ধরেন আপনার হচ্ছে 50 বছর বয়স্ক একজন লোক আছে, আপনি তার কাছ থেকে জেনে নেবেন যে তার বাবা আছে কিনা। যদি বলে তার বাবা নেই, তখন আপনি হচ্ছে দেখবেন যে অষ্টম ভাব যেহেতু অ্যাক্টিভ আছে, আপনার বাবা কি ইমিডিয়েট মারা গেল? বলছে হ্যাঁ ইমিডিয়েট মারা গেছে। তখন আপনি ডেট বলবেন যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে মারা গেছে, যে হ্যাঁ এই ডেট থেকে এই ডেটের মধ্যে মারা গেছে। তা আগে আপনাকে জেনে নিতে হবে যে তার বাবা আছে কি নেই। এখন এখন 16 বছর বয়স্ক একটা ছেলেকে জিজ্ঞেস করবেন, আপনি তাকে কি করে জিজ্ঞেস করবেন বলুন তো, যে তার বাবা, আপনার কাছে মনে হচ্ছে তার বাবা মনে হয় মারা গেছে, আর কি তাকে এই কথা বলতে পারেন 16 বছর বয়স্ক কাউকে? আর তাকে কি বলবেন আপনার বাবা কি করে? আমার বাবা কি করে বললে, মারা গেলে কি বলবে আমার বাবা ব্যবসা করে? তখন সে বলবে যে না আমার বাবা মারা গেছে। যখন বলবে বাবা মারা গেছে তখন আপনি টাইমটা বলবেন, যে এই টাইমে মারা গেল। ওই অষ্টম যে টাইমে অ্যাক্টিভ আছে ওই টাইমটা বলুন, এই টাইমে মারা গেল, হ্যাঁ এই টাইমে মারা গেল। কারণ এটা হচ্ছে ওই দশা এবং অন্তর্দশা, এই দুইটার মধ্যে থেকে আপনার হচ্ছে রিপিটেড ভাব বা নক্ষত্র যেভাবেই হোক আপনার অষ্টম ভাব অ্যাক্টিভ আছে কিনা আপনি জেনে গেলেন। এবার বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? আমরা আরো একটা জন্ম তারিখ নিয়ে আছে, তাহলে স্যার বিচার তার করলে সামনে সামনের এটা কি স্যার, সামনে আগামী 2 মাসে তার কি হতে পারে স্যার, এটা একটা আছে আমার জানার একটা ইচ্ছা। আচ্ছা, এখন অন্তর্দশা তো চলবে 31/8/2027 পর্যন্ত। হ্যাঁ স্যার। এখন প্রত্যন্ত দশা বর্তমানে কি আছে? বর্তমান প্রত্যন্ত বর্তমানে দশা জুপিটার আছে। বর্তমানে জুপিটার। এরপরে কি আসবে? জুপিটারের পরে তো আবার শনি আসবে। শনি, স্যাটার্ন। এরপরে কি আসবে? আবার বুধ আসবে। এরপরে হচ্ছে মার্কারি। মার্কারি পরে কি আসবে? কেতু। কেতু। কেতু কেতু পরে তো শেষ নাকি? কেতু পরে আবার শুক্র। কেতু না, আবার শুক্র তো হবে না, দরকার শুক্রের নেই। অন্তর্দশা তো শুক্র দিয়ে শুরু হলো নাকি? হুম। কেতু তো শেষ আমাদের, ওই 31/8/2027 শেষ হয়ে যায় না স্যার? ঠিক আছে। হ্যাঁ, শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে জুপিটারের প্রত্যন্ত দশা, জুপিটার পঞ্চম ভাব। তাহলে পঞ্চম ভাব আমি কি বলছি? শুভ পরিবর্তন, ঠিক আছে। হ্যাঁ স্যার। সুচিকিৎসা, শুভ পরিবর্তন, সুচিকিৎসা। তাহলে হ্যাঁ স্যার। জুপিটার যখন অ্যাক্টিভ হয়েছে তাহলে আপনার হচ্ছে ওই যেতে যেতে যাওয়া চাকরি বেঁচে গেছে, এই তো। হ্যাঁ স্যার। চাকরি যেতে যেতে বেঁচে গেছে, মানে
শুভ সামনে স্যার পরীক্ষা আছে স্যার 2 মাসে স্যার আমার একটা। আচ্ছা, সামনে পরীক্ষায় কি তখন কি শনির অন্তর্দশা চলবে? সামনে স্যার 2 মাসের মধ্যে মানে এটা হবে। মানে তখন প্রত্যন্ত দশাটা কি শনি থাকবে কিনা বলছি। সামনের 5 মাসের ভিতরে সুব্রত বাবু শনি সামনে 2 শনি মাসের তখন মধ্যে শনি স্যার, থাকবে, শনি 2 মাসের মধ্যে শনি থাকবে। শনি থাকবে, তাহলে শনি থাকলে শনি কোন ভাবে বসে আছে? পঞ্চমে। প্রত্যন্ত দশা হচ্ছে গ্রহটি তার বিপরীত ভাবের ফল দেয়, একাদশ ভাবের ফল দেয়। তাহলে পরীক্ষায় কি হবে? একাদশ ভাব কি দেয় আমাদেরকে? আয় 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 স্যার। দেয়, সাফল্য দেয়, আয় দেয়, জি সাফল্য জি দেয়। জি জি লাভ বাড়াইয়ে দেয়, দে লাভ স্যার, দেয়, বাড়াইয়ে কিছু লাভ দিবে। বাড়াইয়ে দে স্যার। হ্যাঁ, বাড়াই দেবে। তাহলে শনি আপনাকে বাড়াই দেবে। এই সুব্রত বাবু এবার মিষ্টি অর্ডার দেন, বুঝতে পারছি আজকে। ভাই আপনার দেশের এবার জন্য তো সবাইকে এবার দাওয়াত এবার দিলাম। আপনি লিখে রাখুন, এবার লিখে রাখুন, এবার লিখে রাখুন, আয় হবে, বৃদ্ধি হবে, একাদশ ভাব সাফল্য দেয়, আপনার সাফল্য দেবে। এবার যদি আমার ভবিষ্যৎবাণী যদি মিথ্যে হয় তখন আপনি ক্লাসে বললেন না। অবশ্যই স্যার। স্যার তখন যে ভাব অ্যাক্টিভ বলে স্যার কি ফল দেয় 8 পর্যন্ত বলছিলেন স্যার, তারপরে এগুলো বলতে পারছি না, ভাইয়ের কাছে দেখুন। আপনার ধরেন ধরেন এইটাই প্রত্যন্ত দশায় আপনি একাদশ ভাবের ফল পাবে। তো একাদশে দ্বাদশ কোনটা? দশম। দশম। তাহলে তার হচ্ছে দশমে হচ্ছে সুনাম যশ প্রতিষ্ঠা, এই জায়গাটা আছে না? জি স্যার আছে স্যার। না বললাম যে ওই আপনি তখন এই যে বিভিন্ন ভাব অ্যাক্টিভ হলে, যেমন এক নাম্বার ভাব অ্যাক্টিভ হলে প্রতিষ্ঠা বিজয়, 2 নাম্বার হলে হ্যাঁ, পারিবারিক চিন্তার ছাপ, আমি বলি আপনাকে। ধরেন আপনার অসুস্থতা, এক নম্বর ভাবে একাধিক অ্যাক্টিভ আছে, বিপদ, এইগুলো। ধরেন আপনার হ্যাঁ বলছি, আপনার এক নম্বর ভাবে অ্যাক্টিভ আছে। আমাকে যখন স্যার বলছে যে আপনাকে ঢাকায় চেম্বার করতে হবে, ঠিক আছে, তখন আমি হচ্ছে দেখছি আমার আমার গ্রহের মানে কোন ভাবটা দশান্তর দশায় কোন ভাবে অ্যাক্টিভ আছে আমি দেখছি। তা আমি দেখলাম আমার থার্ড হাউস অ্যাক্টিভ, আমার পঞ্চম ভাবে active। তাহলে পঞ্চম ভাবে অ্যাক্টিভ বলে কি? পঞ্চম ভাবে অ্যাক্টিভ মানে হচ্ছে আমার জীবনে শুভ পরিবর্তন করবে। তাহলে পঞ্চম ভাবে অ্যাক্টিভ, আমি ঢাকা চেম্বার করলে আমার জীবনে একটা শুভ পরিবর্তন নিয়ে আসবে। স্যার আর হচ্ছে থার্ড হাউস অ্যাক্টিভ, থার্ড হাউস অ্যাক্টিভ মানে কি? আমাকে হচ্ছে ট্রাভেলিং এ যেতে হবে, আমাকে যোগাযোগের জায়গাটা বাড়াতে হবে। তা আমি হচ্ছে ঢাকা যাওয়া মানে তো ট্রাভেলিং করা, প্রতি সপ্তাহে সপ্তাহে ঢাকা যাওয়া মানে ট্রাভেলিং করা। এবার হচ্ছে আমার দ্বাদশে ছিল কেতু, এখনো আছে। দ্বাদশে কেতু, কেতু যে ভাবে তাকে সে বাপ সম্পর্কিত বিষয়ে ছোটাছুটি বাড়াই দেয়, দৌড়াদৌড়ি বাড়াই দেয়। প্রত্যেকের গোচরে কেতু যেভাবে আছে সে বাপ সম্পর্কিত বিষয়ে দৌড়াদৌড়ি বাড়াই দেবে আপনাকে। তো দ্বাদশ ভাব কি? বিদেশ ভ্রমণ, দ্বাদশ ভাব বিদেশ। তা আমাকে হচ্ছে দৌড়াদৌড়ি বাড়াই দিবে। এবার হচ্ছে আমি নিজেই দৌড়াদৌড়ি বাড়াই দিলাম, কেতুরের সুযোগ দিলাম না যে বাবা তুমি তোমার মতো করে দৌড়াদৌড়ি বাড়াও। আমার তার মতো করে দৌড়াদৌড়ি বাড়ালে কি হইতো? তার মতো করে দৌড়াদৌড়ি বাড়ালে হচ্ছে আমাকে হাসপাতালে নিত, আমাকে চিকিৎসার জন্য হচ্ছে, আমার বয়স মনে হয় 49, এই বয়সে আমার ওজন বেশি, আমার হার্টের সমস্যা হইতে পারতো, ঠিক আছে? তাহলে জি আমার হচ্ছে হার্টের সমস্যা, আমি বাধায় লাভ নাই। আমি স্যারকে বললাম স্যার আমি চেম্বার নিয়ে নিবো। স্যারে বলছে 4 লাখ টাকা পকেটে থাকলে চেম্বার নিয়ে নিলে নিয়েন না, কারণ বছরে 4 লাখ টাকা খরচ হবে, ধরে নেবেন 1 টাকাও ইনকাম হবে না। আমি আমি হিসাব করলাম ইন্ডিয়া গিয়ে যদি হার্টের চিকিৎসা করে 10 লাখ যাবে, আর এখানে যে 4 লাখ খরচ করলে আমি হচ্ছে 6 লাখ বাইসে যাবো। তো আমি ওই চিন্তা করি, সত্যি কথা আমি ওই চিন্তা করি চেম্বার নিছি, যে আমি হচ্ছে ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করলে কেতু ছোটাছুটি করবে, বিমান ভ্রমণ করায় কেতুয়ে। এবার দ্বাদশে বসে আছে, সে বিদেশে আমাকে নিবে চিকিৎসার জন্য, হাসপাতালে নিবে। তো আমি হচ্ছে ওই কাজে যাব না। আর হচ্ছে 10-15 টাকা লাখ লাগার তো লাগতে পারে, তো আমি 4 লাখে বেঁচে গেলাম, ঠিক আছে? এবার যেহেতু আমি হচ্ছে কেতুকে অ্যাক্টিভ করে দিছি, ছোটাছুটি আমি নিজেই বাড়াই দিছি, তাহলে সে আমাকে প্রফিট দেবে। তো এবার ঢাকা চেম্বার আসে শুনেই তো আমার হচ্ছে ক্লায়েন্ট বেড়ে গেল, যে ওনার চেম্বার ঢাকায় আছে, ঠিক আছে? ওই আজকে কালকে জুমা দিয়ে 2 দিন যাবত হচ্ছে আমার চেম্বারে, গত দিনে আসছে, আজকে আসছে। ওনার হচ্ছে যে পেন্ডুলাম কিনলো, পেন্ডুলামকে অ্যাক্টিভ করে দিলাম আমি, ঠিক আছে? সুব্রত বাবু পেন্ডুলাম কিনছিলেন কিন্তু অ্যাক্টিভ করা হয় নাই, ঠিক আছে? সম্মেলনে অ্যাক্টিভ করা নিয়ে হয়নি এসে স্যার। অ্যাক্টিভ করে, হ্যাঁ সম্মেলনে নিয়ে এসে আমি অ্যাক্টিভ করে দেবো, ঠিক আছে? অবশ্যই স্যার, অবশ্যই তো স্যার। জুমা দিকে অ্যাক্টিভ জয়ন্ত করে স্যার, মানে হ্যাঁ। আমার দুটা ক্লায়েন্ট গেছিল আপনার কাছে। আপনার হচ্ছে ইয়ে MK দে বোনের সাথে আমার যোগাযোগ হচ্ছে, উনি গত সপ্তাহে আসে নাই, হয়তো আগামীকালকে আসবেন। ও, আরেকজন ফোন নাম্বার দিছি আমি, যোগাযোগ করছে কিনা আপনার সাথে? না, MK দে আমার করতে সাথে পারে। যোগাযোগ করছে, হ্যাঁ উনি আসবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এর পরবর্তীতে হচ্ছে মার্কারি। মার্কারি আছে আপনার বুধ বসে আছে দ্বিতীয় ভাবে। দ্বিতীয় ভাবে বসে থাকলে আপনার যে চিন্তা, পারিবারিক চিন্তার চাপ,
পারিবারিক চিন্তার চাপ মানে পরিবারে কারো হচ্ছে স্বাস্থ্যগত জটিলতা নিয়ে আপনার হচ্ছে চিন্তার একটা টেনশন, মানে একটা টেনশন যাবে আপনার। এরপরে স্যার স্যার এরপরে যাচ্ছে অলরেডি, স্যার অলরেডি যাচ্ছে স্যার। এবার কেতু, ঠিক আছে, কেতু একটা জিনিস আমি ভুল করে ফেলছি, যখনই আপনার কেতু আর রাহু আসবে তখন আপনি বিচারধারাটাকে একটু চেঞ্জ করে ফেলতেন, কারণ তাদের তো নিজস্ব কোনো বাপ নাই, তাই না? যখন হ্যাঁ কেতু বসে থাকবে তখন তাদের বাপ যেহেতু নাই, তারা হচ্ছে বাপের এজেন্ট, তারা হচ্ছে রিপ্রেজেন্ট করে বাপকে। তাহলে রিপ্রেজেন্ট করলে এটার মালিক আছে একজন। আপনি যখন এজেন্ট নিয়োগ করলাম আমি আপনাকে, ধরেন আপনাকে আমি হচ্ছে জীবন বীমার এজেন্ট নিয়োগ করলাম, তাহলে মালিক তো আপনার না, মালিক হচ্ছে আমি। তাহলে তারা যেভাবে বসে আছে, ধরেন এখানে রাহু বসে আছে আপনার তৃতীয় ভাবে, তো তৃতীয় ভাবটা হচ্ছে সে তৃতীয় ভাবকে রিপ্রেজেন্ট করতেছে, সেই ভাবের মালিক না, কোনো ভাবেরই মালিক সে না, সে তৃতীয় ভাবে বসে আছে, যেভাবে বসে আছে সেই ভাবকে এজেন্ট হিসেবে কাজ করে। তাহলে এজেন্ট হিসেবে কাজ করলে এই ভাবের মালিক কে? চন্দ্র, ঠিক আছে? তাহলে হ্যাঁ স্যার। চন্দ্র যেভাবে বসে আছে ওই রাহু হচ্ছে সেই গ্রহের মানে কারকতা মানে অবস্থান সাপেক্ষে ফল দিবে, এবং ওই সেই গ্রহের দৃষ্টি সাপেক্ষে ফল দিবে, মানে অষ্টম। তাহলে আমরা যখন রাহুর প্রথম দুর্দশা পাইছিলাম না, তাহলে এবার দেখুন দ্বিতীয় ভাব চিন্তার চাপ সংযুক্ত হয়েছে কিনা, অষ্টম আচ্ছা ভাব সমস্যা সংযুক্ত হয়েছে কিনা আপনার, মানে আপনার বেতন কমে গেছে, আপনি টেনশনে পড়ে গেছিলেন। হ্যাঁ স্যার। টেনশনে বেতন বেতন চাকরি যাওয়া মানে আপনার টাকা চলে যাওয়া, দ্বিতীয় ভাব আপনার অর্থ, ঠিক আছে? তো এবার এখানে কেতুর যখন প্রথম দশা আসবে, কেতু গ্রহটা যেভাবে বসে আছে মানে সে তো এই ভাবের মালিক না, তখন দেখতে হবে শনি ভাবের যে রিপ্রেজেন্ট করে শনি, শনি শনি কোথায় আছে? পঞ্চমে বসে আছে এবং একাদশে পঞ্চমী। বসে আছে, পঞ্চম এবং একাদশ। তাহলে জীবনে শুভ পরিবর্তন ঘটবে, সাফল্য আসবে ওই সময়, আবার কেতুর সময়। হ্যাঁ স্যার। এবার যদি সোজা সাপটা উত্তর দেন, ওই আপনার হচ্ছে স্যারের সূত্র যদি যায়, স্যারে যে সূত্র দিছে কেতু নবমে থাকলে কি হয়, শুভ না অশুভ হয়? আমাদের গুরুজির সূত্র কি নবমে কেতু শুভ না? শুভ। শুভ স্যার, শুভ স্যার। শুভ। তাহলে দেখুন এখানে কেতু হচ্ছে আমার ওই প্যাসেঞ্জার করে না ভাবে কি আছে পঞ্চম আর একাদশ একটি হচ্ছে, মানে শুভ পরিবর্তন আসবে, সাফল্য আসবে। আর গুরুজির সোজা সাপটা কথা হচ্ছে আমার নবম ভাব একটি মানে হচ্ছে আমি হচ্ছে সাফল্য পাবো, আকস্মিক সাফল্য পাবো, ভাগ্যের সাপোর্ট পাবো। স্যার থ্যাংক ইউ স্যার। রাহুদেবের জিনিসটা একটু বুঝলাম না, এটা যেভাবে তিনি বসে আছেন সেইভাবে অধিপতির ভাবের ফল দিবেন অধিপতি নাকি? যেভাবে থাকবে সেই ভাব আচ্ছা। এবং তার হচ্ছে বিপরীত ভাব দৃষ্টি দৃষ্টি দৃষ্টি। এবার অন্তর্দশায় যদি আপনার রাহুর অন্তর্দশা থাকে সেক্ষেত্রে এইভাবে বিচার করব, অন্তর্দশা যদি কেতুর অন্তর্দশা থাকে আমরা সেই বিচারই করব। এবার আমরা নক্ষত্র দিয়ে যখন বিচার করতে যাবো তখনও আমরা হচ্ছে যখন কেতুর নক্ষত্র থাকবে তখন আমরা কোন ভাব নেব, যখন রাহুর নক্ষত্র থাকে কোন ভাব নেব, ওই কেতু এবং রাহু যেভাবে বসে আছে সেই ভাবের অধিপতি কোথায় এসে দেখবো এবং তার দৃষ্টি কোথায় এসে দেখবো। ওই ভাবগুলোতে ফল দিবে নাকি? তাহলে হ্যাঁ, তাহলে যেভাবে রাহুদেব বা কেতুদেব বসে থাকবে ওইভাবে কোনো ফল নেই, বা যেভাবে দৃষ্টি দেবে এইভাবে কোনো ফল নেই তাহলে তার দশাতে? প্রথম দশায় আপনার হচ্ছে ফল দেবে না, অন্তর্দশা মহাদশায় আপনার হচ্ছে ভাবকে আমরা কানেকশন করব, যদি রিপিটেড হয় সেক্ষেত্রে শুধুমাত্র নক্ষত্রের বিচারে আমরা হচ্ছে ভাব প্রতীক নেব। কথাটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ঠিক আছে। ক্লিয়ার না হলে আমি বুঝাচ্ছি আপনি যখন এটা না বুঝলে আপনি যুদ্ধ করতে পারবেন না। আপনার এই প্রশ্নটা সুন্দর আরেকটু একটা ভালো প্রশ্ন। মতো বলে দিন, আরেকটু হ্যাঁ ভালো হ্যাঁ, মতো বুঝে দিন। আপনার প্রশ্ন শুনুন। ধরেন আপনার হচ্ছে কারো হচ্ছে রবির মহাদশা চলছে আর হচ্ছে অন্তর্দশা চলছে রাহু, ঠিক আছে? তো রবি ধরেন আপনার তার এখানে বসে আছে রবি, আর অন্তর্দশা ধরেন এখানে বসে আছে রাহু, তাহলে 1 নাম্বার আর হচ্ছে 9 নাম্বার, ঠিক আছে? তাহলে রবি হচ্ছে বসে আছে 1 নাম্বারে, সে হচ্ছে আপনার পঞ্চম ভাবের অধিপতি, সে পঞ্চমের অধিপতি। এবং নক্ষত্র কি? রবি ধরেন আপনার হচ্ছে ভরণীতে বসে আছে, ভরণী। তাহলে নক্ষত্র হচ্ছে কি? নক্ষত্র হচ্ছে 2 আর 7, ঠিক আছে? আবার রবি দৃষ্টি দিচ্ছে কোথায়? সপ্তমে। এই হলো 3টা। এবার রাহু, রাহুর ক্ষেত্রে আবার কি নিতে হবে?
রাহুর তো কোনো বাপ নাই, যেহেতু বাপ নাই তাহলে তার অবস্থান নবমে আছে, অবস্থান তাহলে নবমে তার অবস্থান। এবার যেমন রবি হচ্ছে 1 নম্বরের অবস্থান, 1 নম্বর অবস্থান আমি লিখছি। এবার 5 নম্বরের অধিপতি সে, কিন্তু রাহু তো কোনো ভাবের অধিপতি না। তাহলে এই গ্রহটা যেভাবে রিপ্রেজেন্ট করতেছে মানে সেই ভাবটা হচ্ছে কি বৃহস্পতির ভাব। বৃহস্পতি স্যার। এবার ধরুন বৃহস্পতি এখানে বসে আছে, তাই আমি ধরলাম বৃহস্পতি চতুর্থে বসে আছে আর সে সপ্তমে দৃষ্টি দিচ্ছে, তাহলে এবার হচ্ছে চতুর্থ আর সপ্তম নিলাম। এবার কি ক্লিয়ার, মানে ক্লিয়ার হলো বিষয়টা বিষ্ণুবাবু? আচ্ছা স্যার। এবার হচ্ছে ধরুন এখানে পূর্বাষাঢ়া নক্ষত্রে বসে আছে, এই যে 20 পূর্বাষাঢ়া, তাহলে কি হবে? নক্ষত্র হবে 2-7, 2-7। আমি কিন্তু রাহুর অবস্থানটা নিছি 9 নাম্বার, বাপ যেভাবে সে অবস্থান করবে সেটা আমরা নেব। এবার হচ্ছে রিপিট করছে কি, রিপিট যদি না করে বাপের ফল আপনার সে বসে থাকুক না পাবে, কিছু যায় আসে না। রিপিট কি করছে? রিপিট করছে নক্ষত্র দিয়েছে 2-7, ঠিক আছে, আবার হচ্ছে 7 নাম্বার রিপিট করছে, এখানে 7 আসছে, এখানে 7 আসছে, আর কোনো ভাব রিপিট করে নেই। তাহলে কি হবে? ওই সময় তার পারিবারিক চিন্তার চাপ যাবে, সে বিক্ষিপ্ত ভ্রমণ করবে, পরিবারের একজনের পর একজন অসুস্থ হবে। আপনারা ওই সিস্টেমে ফলাদেশ করুন, আপনি বলুন ক্লায়েন্টকে যে আপনার তো পারিবারিক চাপ যাচ্ছে, অর্থ খরচ হচ্ছে, আপনার পরিবারের মানুষ একজনের পর একজন অসুস্থ হচ্ছে। বলবে হ্যাঁ এটাই তো ঘটছে, কেন? মানুষ আমাকে কি কবজ করলো, মানে আমাদের উপরে কি কেউ ব্ল্যাক ম্যাজিক করলো, কেউ জাদুটনা করলো? এই প্রশ্ন আপনাকে তখন রিপিট করে করবে যে এটা কেন হচ্ছে। এবং মানে আপনার প্রতি তো একটা সন্তোষজনক ইয়ে থাকবে, আশি থাকবেই যে আপনি হচ্ছে এটা বলে দিচ্ছেন। স্যার এখানে একটা প্রশ্ন থাকলো স্যার, সেটা স্যার আমরা রিপিটেড বিবেচনা করব কি, মানে যেমন রাহু দিয়ে যতগুলো বিবেচনা করলাম মানে এইগুলোর ভিতর রিপিটেড বিবেচনা করব, না রবি এবং রাহু ওই দুইটা লাইনের ভিতর যা যা পাইছে সেগুলো রিপিট করব? ওই দুইটা, ওই যে প্রথম যে কথাটা বলছি, মহাদশা এককভাবে ফল দিতে পারে না, সে অন্তর্দশার সহযোগে ফল দেয়। তাহলে মহাদশা রবি আর অন্তর্দশা হচ্ছে রাহু, তাহলে দুইটার সহযোগে যেটা রিপিটেড হবে। কিন্তু নক্ষত্রের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, মানে নক্ষত্র যেটা আছে সেটা একটি হবেই, সেটার ফল দেবেই। জি এবার স্যার। এই জায়গায় আছে 1-5-7 আর হচ্ছে 9-4-7, এই জায়গায় আছে একটি রিপিট করলো কি 7 নম্বর রিপিট করলো, ঠিক আছে। এখানে নক্ষত্রের 2-7 আমি লিখলাম, আর হচ্ছে 7 নম্বর রিপিট করলো। এইবার এবার যখন 7 নম্বর রিপিট করে তখন যার বিয়ের উপযুক্ত, তাই না? ক্লায়েন্ট আসলো, আইসা বলতেছে যে আমার মেয়েটার বয়স তো হয়ে গেছে 28, দাদা বিয়ে হচ্ছে না, আমি কি করব? ঠিক আছে, এবার আপনি বলে দিন তার বিয়ে হয়ে যাবে। এখন আপনি হচ্ছে বিচার করুন, পঞ্চম ভাব অ্যাক্টিভ আছে, ঠিক আছে, পঞ্চম আর সপ্তমে যোগ করুন না, যোগ করলে কি দাঁড়ায়? প্রেম করে বিবাহ। এবার অষ্টম অ্যাক্টিভ হয়েছে, তাহলে মানে গোপনে বিবাহ। ব্যাপারটা বুঝাইতে পারছি? যা বলে দিবেন তাই গিয়ে রেজাল্ট হবে। আপনি বলে দিবেন যে এই টাইমের ভিতরে বিয়ে হবে, এই টাইমের ভিতরে বিয়ে হবে। আমাদের সুভাষ দা বলছিল যে বিয়ের একটি মানে অ্যাকচুয়াল টাইম কোনটা, সুভাষ দা আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ আছি 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 আছি। এই যে বলছিলেন না যে বিয়ের অ্যাকচুয়াল টাইমটা হ্যাঁ কোনটা, স্যার, এটা শেখানোর জন্য। হ্যাঁ স্যার। এই যে আপনি দশা অন্তর্দশা দিয়ে বিয়ের অ্যাক্টিভ টাইম পেয়ে গেলেন, যখনই দ্বিতীয় ভাব হবে তখনই বিয়ে হবে, যখনই সপ্তম ভাব হবে তখন বিয়ে হবে। বুঝতে পারছেন? এবার ষষ্ঠম ভাব হলে কি হবে বলুন তো? ষষ্ঠ ভাব অ্যাক্টিভ কি হবে? তা রোগ ব্যাধি বাড়বে, আপনার ঋণ নিতে পারে। কোথায় কোথায় আমি একটু ইনকাম হেল্প বাড়বে? করি, এখানে মঙ্গল বসে আছে, এই চার্টে মঙ্গল বসে আছে এখানে সপ্তমী, মানে তার মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়েছে, কি হবে? ডিভোর্সের মামলা ফাইল হবে। স্যার, এখন যদি বিবাহিত হয় সেক্ষেত্রে স্যার ডিভোর্সের সম্ভাবনা আছে। কিন্তু এবার অবিবাহিত হ্যাঁ, ডিভোর্সের অবশ্যই মামলা স্যার। ফাইল হবে। এবার একই সাথে থার্ড হাউস হচ্ছে আছে একই। এবার ঢাকা চেম্বারে একজনে বলছিলাম যে আপনার নামে আপনার ওয়াইফ ডিভোর্সের মামলা ফাইল করবে, কিন্তু ডিভোর্স হবে না, ঠিক আছে। এর 3 সপ্তাহ পরে সে আইসা বলছে যে আমার ওয়াইফ তো আমার নামে ডিভোর্সের মামলা ফাইল করে দিছে, আপনি তো বলতেও দিলেন আমাকে।
স্যার ডিভোর্স আমি হবে না বলছি স্যার, এটা কই থেকে বললেন? ওই যে তৃতীয় ভাব রিকভারি দিবে, জোড়া লেগে যাবে তো।